হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আমিও ভালো আছি এবং আমাদের সকল ভয়েস আর্টিস্ট তারাও ভালো আছে। আমি প্রত্যেক গল্পে একটা কথাই বলি, সেটা হলো গল্প শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলেই তো একটা গল্পের থিম অথবা গল্পটাকে উপভোগ করতে পারবে। কিন্তু গল্পের শুরুতে খানিকটা গল্প শুনে অন্য গল্প ক্লিক করে অন্য গল্প দেখলে যে গল্পটা শুরুতে দেখতেছিলেন সেই গল্পের মজাটা কিন্তু পাবেন না। তাই আমাদের এই মিঠুন স্টোরি চ্যানেলটিতে নিয়মিত আপনাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল গল্প আপলোড করা হয়। তাই আমাদের এই চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখার জন্য বিশেষ করে অনুরোধ থাকলো। অথবা কেউ যদি এই চ্যানেলের অ্যাডমিন মিন্টু ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে নম্বর নিয়ে মেসেজ করুন ওনার কাছে। এবং যারা যারা ভয়েস করতে আগ্রহী তারা যোগাযোগ করুন আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে। তবে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যাওয়ার অনুরোধ থাকলো। চলো তাহলে গল্পে ফিরে আসি। সন্ধ্যা ৭টা। শীতের রাতে চারিদিকে কুয়াশা হতে শুরু করেছে। চারিদিকে সাদা কুয়াশাতে পরিবেশটা ছেয়ে যেতে শুরু করেছে, গ্রাস করে নিচ্ছে সন্ধ্যার এই মনোরম পরিবেশটাকে। শীতের এই ঠান্ডা আবহাওয়ায় প্রকৃতির ওই বৈচিত্র্যময় নীলাভূমির খেলা কুয়াশার রাতে সবকিছু নিস্তব্ধ এবং শুনশান। প্রকৃতির এই ঠান্ডা আবহাওয়া এবং প্রচণ্ড শীতের কারণে কুয়াশার রাতে বাইরে তেমন মানুষ বা প্রাণীকুলের কেউ নেই। কোলাহলপূর্ণ পরিবেশ পরিশেষে নিস্তব্ধ শুনশান। কুয়াশার রাতে কোনো মানুষের ছিটে ফোটাও নেই। চারিদিকে সাদা কুয়াশায় ছেয়ে গেছে, যার পরিবেশটা নিস্তব্ধ। সন্ধ্যা ৭টা পর্যন্ত ঠান্ডার কারণে মানুষের কোলাহল কমে গেছে। অন্ধকার জিরো বাল্বের একটা লাল বাতি একটা বন্ধ রুমের ভেতর এখনও জ্বলছে। চারিদিকে কুয়াশা থাকার কারণে অন্ধকার, কিন্তু শহরের মাঝখানে বড় টাওয়ারের ওপরে ৩তলা ভবনের একটি অন্ধকার রুমে লাল রঙের একটি বাতি জ্বলছে। বাতির আলোতে পুরো রুমটা আলোকিত হয়েছে। চারিদিকে কুয়াশা, মাঝখানে লাল বাতি দিয়ে রুমটা আবৃত করে নেওয়া। এমন সময় ভেতরে প্রবেশ করে বেশ কয়েকজন। ঘরে প্রবেশ করার সাথে সাথেই পায়ের ওপর পা রেখে চেয়ারে বসে পড়ে তার সামনে। চেয়ারের সাথে বাঁধা অবস্থায় রাখা আছে একজন, এখনও জ্ঞান হারিয়ে চেয়ারের ওপর বসে আছে। চারিদিক দিয়ে রুমটা ছেলেপুলে দিয়ে পরিপূর্ণ। এমন সময় ছেলেগুলার মাঝখান থেকে ছেলেগুলার লিডার বলে ওঠে, কিরে, অবশেষে তোকে আমার জালে নিজেকে সমর্পণ করতে হলো তো? ছেলেটার হঠাৎ করে এরকম গম্ভীর কণ্ঠ এবং আওয়াজ শুনে খানিকটা বিচলিত হয়ে যায়, কেননা মিটমিট করে চোখ খুলে সে নিজেকে বদ্ধ একটা আয়না ঘরের ভেতর প্রবেশ করে, আবিষ্কার করে। সেখানে সে হালকা হালকা আবছা আবছা মিটমিট করে দেখতে পায়। চারদিকটা লালচে কালার ধারণ করেছে। ভয়ে ছেলেটার গলা শুকিয়ে গেছে। কি করবে, কি বলবে বুঝতে পারে না। নিজেকে এরকম একটা লাঞ্চে বন্ধ আয়না ঘরে আবিষ্কার করতে দেখে নিজেকে কেমন যেন মহাশূন্যের মধ্যে গলিয়ে ফেলেছে। ছেলেটা আবার গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কিরে, এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলি? কেবল তো তোর সামনে শুধু আমি দাঁড়িয়ে আছি। ছেলেটা কথা বলার চেষ্টা করতে গিয়ে গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। কেন জানি না ভেতর থেকে কেউ যেন তার কণ্ঠনালীটা কেটে দিয়েছে, যার কারণে সে কথা বলতে গিয়েও কথা বলতে পারে না। পাশে থেকে অপর একজন ছেলে বলে ওঠে, ভাই, সমস্ত কিছু রেডি করে ফেলেছি। আমাদের ছেলেপেলেগুলো আপনি অনুমতি দিলে আপনার সামনে সব কিছু এনে হাজির করতে পারি, যদি আপনি চান তবে। পাশে থাকতে দেখতে পায় তার দলেরই ছেলে এবং তার বিশ্বস্ত এবং ডানহাত আকাশ উপরোক্ত কথাগুলো বলে ওঠে। কথাগুলো শুনে কেমন যেন এক চিন্তা রহস্যময় মাখা ডেভিল হাসি দিয়ে ওঠে আগন্তুক। রিপন রিপন ব্ল্যাক হাইনা দ্য ক্লিয়ার মাস্তান। রিপন একটা হাসি দিয়ে পায়ের ওপর পা রেখে একটা সোফার উপর বসে পড়ে। তারপর একটা কম দামি ব্র্যান্ডের বেলসন সিগারেট জ্বালিয়ে টানতে থাকে। কয়েকটা টান দেওয়ার সাথে সাথেই মুখও নাকের ভেতর থেকে ধোঁয়াগুলো বের করে সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ছেলেটার মুখের ওপর উড়িয়ে দেয়। সিগারেটের দুর্গন্ধে খক করে কেসে ওঠে ছেলেটি কাঁদতে থাকে। ছেলেটির চোখ মুখ নাক কান লাল হয়ে গাল দিয়ে শরীর থেকে রক্ত ঝরছে। ছেলেটি চেয়ারের সাথে বাঁধা রয়েছে, পরনে কোনো কিছুই নেই। ছোট্ট একটি প্যান্ট পরিয়ে রশির সাথে বেঁধে রেখেছে চেয়ারে। আকাশ নামের ছেলেটা আবার বলে ওঠে, ভাই, একে আমি বারবার সাবধান করেছি, অনেকবার সিঙ্গেল দিয়েছি, কিন্তু এর ক্ষমতা এবং দাপটের জন্য টিকে ছিল ভার্সিটিতে। এর অত্যাচারে ভার্সিটির ছেলেমেয়েগুলো অনেক অসুবিধাতে ছিল। আগন্তুকটির ডান হাত আকাশের কথা শুনে আবারও বেশ খানিকটা মুচকি হাসি দেয়। এরপর আবারও কয়েকটা সিগারেট খায়। বেশ চিন্তামুক্ত, টেনশন মুক্ত হয়ে চেয়ারের ওপর থাকা আগন্তুকটা বলে ওঠে, সেই জন্য তো শালা জানোয়ারটাকে তুলে এনেছি। চরম আজকে শিক্ষা দিব, জীবনের চরম শিক্ষা। ভাই, এর আরও কিছু সঙ্গপাঙ্গ আছে যাদেরকে আমাদের ছেলেপেলেগুলো খুঁজে বেড়াচ্ছে। পেলেই তুলে নিয়ে আসবে শালাকে, তবে সবার আগে শেষ করে দিতে হবে।
আকাশের মুখে আগন্তুকটা এই কথা শুনে আবারও কেমন যেন এক চিলতে হাসি দেয়। সে হাসিটা দিয়ে আধমরা লোকটার দিকে তাকায়। লোকটার চোখ নাক দিয়ে লাল তাজা রক্ত এখনো গড়িয়ে পড়ছে। কেমন যেন এক আত্মাবিহীন মানুষ হয়ে গেছে। আগন্তুকটা আবার কঠিন কণ্ঠে বলে ওঠে, কি রে, তোর মুখ খুলবি না নাকি মুখ বন্ধ করে রাখবি? কিভাবে তোর মুখ খুলতে হয় সেটা আমি ভালো করেই জানি। তোকে বলে রাখি, মৃত্যু তোর জন্য অবধারিত। তবে মৃত্যুর আগে সত্যিটা বলে যাবি। তোর মৃত্যু দেখে আজকে আশেপাশে উপস্থিত থাকা জড়বস্তুগুলো কেঁদে ফেলবে, কেননা তোর জন্য তৈরি করে রাখা আছে ভয়ঙ্কর কিছু রসমালাই। আগন্তুকটার মুখে এরকম কথা শুনে এবার চেয়ারে রশির সাথে বাঁধা অবস্থায় থাকা ছেলেটা একটা মুচকি হাসি দেয়। হাসতে কষ্ট হচ্ছে খুব, কিন্তু তারপর একটা মুচকি হাসি দেয়, যে হাসিতে হাজারো কষ্ট, হাজারো বেদনা, হাজারো দুঃখ লেগে আছে। এতগুলা দুঃখ কষ্ট সব এক সাইডে রেখে এক চিলতে হাসি দিয়ে ছেলেটা বলে ওঠে আধা ভাঙা কণ্ঠে, আমি ছিলাম, আছি, থাকবো আর থাকছি। তুই কেন, এই বিশ্বের যত বড় মাফিয়ারাই থাকুক না কেন, আমি আবিরকে মারা এত সহজ না। আবির নামে ছেলেটার মুখে এরকম কথা শুনে আগন্তুকটা কেমন যেন পাগল হয়ে ওঠে। কেমন যেন চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। চোখগুলো, চুলগুলো, এমনকি শরীরের শখগুলো কেমন যেন এক আকৃতি ধারণ করেছে। পাশে একটা কাঠের টুকরো উঠিয়ে মুখ বরাবর ঠোঁটের মাঝ বরাবর মারে একবারই। সাথে সাথেই ঠোঁটের মাঝ বরাবর দাঁত সহ ঠোঁটগুলো কেটে থেতলে যায়। মুখের ভেতর থেকে তাজা লাল রক্ত বের হয়ে আসে। আগন্তুক এবার পাগল করা এক হাসি দিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই তো জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে আছিস। আর যেখানে এই রিপনের নাম শুনলে বাঘে মহিষে একঘাটে একই পুকুরের পানি খায়, আর সেখানে তুই কি না আমাকে হুমকি দিচ্ছিস? রিপন নামে আগুনটার মুখে এরকম কথা শুনে এবার রক্তমাক্তার শরীর নিয়ে আবার এক চিলতে কান্না মাখা হাসি দিয়ে বলে ওঠে আবির, তুই হয়তো ভুলে যাচ্ছিস শুধু ভার্সিটিতে নয়, বরং শহরেও আমার বেশ পাওয়ার আছে। তুই হয়তো আমাকে তুলে এনেছিস তোর রাজত্বে, কিন্তু তোর রাজত্ব থেকে একবার যদি আমি পালিয়ে যেতে পারি, তাহলে তোর জীবনকে জ্বরের বেগে লন্ড বন্ড চূর্ণ বিচূর্ণ করে দেব। হা 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 হা। আবিরের মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা রুমের ভেতর বেশ কিছু ছেলেপুলে হেসে ওঠে। আবারও রিপন আবিরের সামনে গিয়ে একটা সিগারেট জ্বালায়। তারপর সিগারেটটা আবিরের নামে ছেলেটার মুখের মাঝ বরাবর ঠোঁটের মাঝখানে চেপে ধরে। ঠোঁট ফেটে গড়গড় করে রক্ত বেরোচ্ছে। পুরো ঠোঁটটা মুখের ভেতর থেতলে দিয়েছে। আর সেই রক্তমাখা ঠোঁটে নিকোটিনের ধোঁয়া জ্বালিয়ে সিগারেটের বাকি অংশটা চেপে ধরে তার ঠোঁটের মাঝখানে। ছেলেটা উথাল পাতাল শুরু করেছে। কেমন খোলামেলা সমুদ্রের মাঝখানে প্রচণ্ড বাতাসের ঢেউয়ে সমুদ্রের পানি উথাল পাতাল করে। ঢেউয়ের মাঝে নিজেকে বিকট আওয়াজের পরিবেশ সে সাথে বাজিয়ে চলে। ঠিক সেমনভাবেই ছেলেটা নিকোটিনের ধোঁয়া এবং আগুনের প্রভাবে বারবার চিৎকার করে ওঠে, সাথে লাফিয়ে উঠছে ছেলেটা। এবার মুচকি এসে ছেলেটার এরকম আর্তনাদ দেখে রিপন নামের অজানা, ভয়ানক এবং অপ্রকাশিত মায়াবী ছলনাময়ী ডেঞ্জারাস আতঙ্ক সুনামি গ্যাংস্টার রিপন বলে ওঠে, আগে নিজেকে এখান থেকে রক্ষা করে নিয়ে যা, তারপর আমি দেখব তুই কি করে আমাকে চূর্ণ বিচূর্ণ করিস। তুই কেন আমাকে এখানে তুলে এনেছিস? তোর আসল পরিচয় কি? কেন তুই আমাকে এখানে তুলে এনেছিস? তোর উদ্দেশ্যটা কি? আমি জানতে চাই, আমার অপরাধ কি? আবির নামে ছেলেটার মুখে হঠাৎ এরকম কথা শুনে উপস্থিত থাকা সকলের আবারও প্রাণ খুলে হেসে ওঠে। যেন আবির সার্কাসের একটা জোকার, আর সে যোগ বলেছে, যে যোগ শুনে সবাই হেসে উঠেছে। আবির বেশ বিরক্ত বোধ হচ্ছে, কেননা সে ভীষণ টেনশন আছে। সারা শরীর থেকে তার রক্ত ঝরছে, প্রচণ্ড শীত। শীতের রাতে আবার ঠান্ডা মৃদু বাতাস প্রবাহিত হয়ে পরিবেশটাকে শীতল করে চলেছে। খালি গায়ে চেয়ারের ওপর বেঁধে রেখেছে আবিরকে। শরীরের ছোট্ট ছোট্ট লোমগুলো প্রচণ্ড শীতের কারণে খাড়া হয়ে গেছে। আবির আবার বলে ওঠে, প্লিজ তোরা আমাকে কেন তুলে এনেছিস সেটা বল। অন্তত আমার শরীরে গরম কিছু দে, আমি সহ করতে পারছি না এই ঠান্ডা। ভার্সিটিতে এবং শহরে তোর খুব পাওয়ার ছিল, তাই না? তোর অত্যাচারে ভার্সিটির ছাত্র ছাত্রীরা শান্তিতে ভার্সিটিতে থাকতে পারতো না। আর তুই কি না বলছিস তোর কোনো অপরাধ নেই? ভার্সিটিতে কোনো মেয়েকে তোর ভালো লাগলে তুই তাকে গোপনে রেপ করতি। এখন তুই বল, তোকে কি করে ছেড়ে দেই? তোকে তো এর যোগ্য শাস্তি দিতে হবে, তাই না? তুই ভার্সিটির একটা সাধারণ খেত গাইয়া গ্রামের ছেলে হয়ে কিনা আমাকে তুলে এনেছিস। আমাকে তুলে এনে তুই তোর মৃত্যুকে আহ্বান করছিস। এখনো সময় আছে রিপন, তুই আমাকে ছেড়ে দে। তোকে আমি মারবো না, বরং কিছু টাকা দিয়ে তোকে আরো গরিব থেকে ধনী বানিয়ে দেব।
তুই আমার ভালোবাসাকে হত্যা করেছিস? তুই আমার ভালোবাসাকে কিনতে চাস? হা হা হা। আবির রিপনের মুখে এরকম কথা শুনে আবিরের চরম পর্যায়ে পৌঁছে যায়। আবিরের ভয়ে গলা শুকিয়ে গেছে, কেননা সে বেশ ভালো করেই জানে যে সাইকো সুপার রিপন গ্যাংস্টার কতটা ভয়ঙ্কর এবং ভয়াবহ, যার ভয়ে পৃথিবীর পশ্চিমা দেশগুলো কেঁপে ওঠে, যার কথাই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ পাবলিক পর্যন্ত ভয়ে আতঙ্কে থাকে। সেই রিপন স্বয়ং তার সামনে। এটা ভেবেই আবিরের গলা শুকিয়ে যাচ্ছে, তবুও নিজেকে বাঘের মতো পরিচয় দেওয়ার জন্য বারবার হুঙ্কার দিয়ে বলে ওঠে, দেখ, আমাকে মারার হলে মেরে ফেল, আর যদি বেঁচে যাই তাহলে তোদের কপালে দুঃখ আছে। সময় বলে দেবে কার কপালে দুঃখ আছে আর কার কপালে কষ্ট আছে। আগন্তুক রিপন তার কিছু ছেলে পেলে আবিরের কথা শুনে বারবার হেসে ওঠে। এমন সময় রুমের ভেতরে আকাশ প্রবেশ করে, বলে ওঠে, ভাই সব কিছু রেডি করা আছে, এখন শুধু ওর মৃত্যুর প্রহর গোনার সময় হয়ে গেছে। সব কিছু নিয়ে আয়, আর ওর সামনে এক এক করে জিনিসগুলোকে সাজিয়ে রাখ, যাতে ওর অত্যাচার দেখে বাকি সব সন্ত্রাসীগুলো এমনিতেই আমার ভয়ে গর্তে লুকিয়ে থাকে। ঠিক আছে ভাই, আমি এখনই নিয়ে আসছি সব কিছু তৈরি করে, সুন্দর করে সাজিয়ে রেখেছে যেমনটা আপনি বলেছিলেন। আবির শুধু সবটা রক্ত মাখা চোখে নিয়ে সেদিকেই তাকিয়ে আছে, তাদের কথোপকথন শুনছে, কিন্তু আবির ভয়ে কোনো কিছুই বলতে পারে না। আবিরের গলা ভাঙা কণ্ঠে বলে ওঠে, এই তুই কি নিয়ে আসতে বলছিস? তোরা কি করবি আমার সাথে? সময় থাকতে আমাকে ছেড়ে দে বলছি। তোরা আমাকে মারিস না। তোদের যত কোটি টাকা লাগে আমি দিতে রাজি, তবুও তোরা আমাকে ছেড়ে দে প্লিজ। আবিরকে এই অনুরোধ এবং তার আর্তনাদ দেখে বারবার হেসে ওঠে উপস্থিত থাকা সকলে। আবিরের কাণ্ড দেখে রিপন বারবার এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, ছোড়াছুড়ি করছে, দৌড়ে এসে রিপনের মুখে বারবার মারে, আরো বেশ কয়েকটা লাথি। অন্যদিকে কথা থেকে এসে আকাশ এক এক করে বেশ কিছু অস্ত্রশস্ত্র রুমের ভেতরে প্রবেশ করে। ফুটন্ত গরম পানি, বরফ জমা ঠান্ডা পানি, গরম টকবগে পাম তেল, আর বেশ কিছু অস্ত্র, সাথে লোহার চিরুনি। এইসব কিছু দেখে আবিরের চোখ কপালে উঠে যায়। ভয়ে আবির কিছু বলতে পারে না, গলা শুকিয়ে গেছে, কি করবে কি বলবে বুঝতে পারে না। চোখ আর নাক কান দিয়ে যেন কালো সাদা ধোঁয়া বের হতে শুরু করেছে, ভয়ে যেন সেখানেই তার জায়গা ভিজিয়ে ফেলেছে। প্রচণ্ড কুয়াশার রাতে শীতের এই মৃদু বাতাসে প্রচণ্ড ঠান্ডাতে ঘেমে একাকার। আবির শরীর দিয়ে বয়ে চলেছে অসংখ্য ঘাম। আবিরের এরকম ভয়াবহ অবস্থা দেখে রিপন বলে ওঠে, এইটুকুতেই এই অবস্থা? তোর সাথে তো এখনো কিছুই শুরু করেনি, তবে এখন তোকে হা হা হা। কথাটা বলে বেশ কয়েকটা হাসি দেয়, তারা সে হাসিতে লেগে আছে অনেক কথা। আবির বলে ওঠে, প্লিজ প্লিজ তোরা আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি বুঝতে পারিনি যে তুই একজন গ্যাংস্টার, তাও আবার আন্ডারওয়ার্ল্ডের। তোর আত্মনাদ দেখে খুব খারাপ লাগছে, কিন্তু তোকে বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই থাকে না। কথাটা বলে আবির নামে ছেলেটার মুখের ভেতর একটা প্লাস বের করে মুখের ভেতর থেকে জিহ্বাটা টেনে বের করে একটা ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে। মুহূর্তের মধ্যেই সেখানে ছটপট করতে থাকে। আবির মুখের ভেতর থেকে গড়গড় করে রক্ত বেরোতে থাকে, ধীরে ধীরে রক্ত শূন্য হয়ে যায়, সাদা রঙের শরীরটা পরিণত হতে থাকে। এরপর আবিরকে বরফের তৈরি ঠান্ডা সেই পানিতে ফেলে দেয়, হাতে পায়ে রশি বেঁধে পানির সুইমিং পুলে। প্রচণ্ড ঠান্ডা পানিতে ছটপট করে থাকে আবির। আবিরের আর্তনাদ যেন চোখে দেখা যায় না, তার কষ্ট, তার চিৎকার খুবই বেদনাদায়ক। প্রায় প্রচণ্ড ঠান্ডা পানিতে জমে গিয়েছে, কাঁপতে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডায়। বেশ কিছু সময় তাকে এইভাবেই রেখে এরপর আবিরকে সেখান থেকে তুলে আগুনের ওপর রাখে, কেননা সে বরফ দিয়ে পুরোপুরি জমে গিয়েছে। আগুনে ভালো করে আঁচিয়ে শরীর থেকে বরফগুলো আলাদা করে তার শরীরটাকে আগুনে ভালো করে ঝুলিয়ে নেয়। চিৎকার করতে থাকে আবির। মুখের ভেতর থেকে কোনো আওয়াজ বের হয় না, কারণ তার মুখের ভেতর থেকে জিহ্বাটাকে কেটে নিয়েছে অনেক আগেই। তার মুখের ভেতর থেকে আর কোনো আওয়াজ বের হয় না, শুধু গোঙাতে থাকে। এক পর্যায়ে আগুনের কুণ্ডলি থেকে তাকে নামিয়ে উল্টো করে ঝুলিয়ে দেয় রুমের মাঝখানে। শরীরে কোনো কাপড় নেই, কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে আবির, যাকে বলে জিন্দা লাশ। আবিরের এরকম কষ্ট আর্তনাদ অবস্থা থেকে পরিণত দেখে রিপন হাসতে থাকে। রিপন আবার কয়েকটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকে মনের সুখে। তারপর সেই নিকোটিনের ধোঁয়াগুলো আবিরের নাকের ভেতর ঢুকিয়ে দেয়, যাতে আবিরের আরও কষ্ট হয়, কেননা তার কষ্ট দেখলে কেন জানি না রিপনের খুব ভালো লাগে। তাই তাকে কষ্ট দেওয়ার জন্য রিপন নিকোটিনের ধোঁয়াগুলো আবিরের নাকের ভেতর ঢুকিয়ে দেয়। ঠিক জ্বলন্ত আগুনের জীবন্ত মানুষকে ফেলে দিলে যেরকম ছটপট করতে থাকে, ঠিক সেইভাবেই উল্টো হয়ে আবির লাফালাফি করতে থাকে। রিপন বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই আমার ভালোবাসা, আমার কলিজার টুকরা বৃষ্টিকে মেরে ফেলেছিস। একে এতটাই ভয়ঙ্কর শাস্তি দেবে যেটা ভার্সিটি কেন, শহরের বড় বড় ব্যক্তি বর্গগণ এরকম অত্যাচার দেখে নিজেদের পরিবর্তন করতে শেখে। তোকে বলে রাখি,
শুধু তুই নয়, আমার ভালোবাসাকে খুন করার পেছনে যার যার হাত আছে, তোদের প্রত্যেকের হাত কেটে আমি তোদেরই পাছার ভিতরে লাগিয়ে দিব। আবির কথা বলতে পারে না, সবটা সহ্য করতে থাকে। কষ্টে দুঃখে বুকটা ফেটে যাচ্ছে। এরপর রিপন আবার বলে ওঠে, ওর শরীরে গরম ফুটন্ত আগুনের লাভা লাল আকৃতির পানিটা ছিটা দেয়। ভাই, এটা আপনি কি বলছেন? এ তো গলে যাবে। বরফ যেভাবে আগুনের উপর রাখলে গলে পড়ে যায়, ঠিক একইভাবে এর উপরে গরম পানি সেটা দিলে শরীর থেকে মাংসগুলো খসে পড়তে থাকবে। এটাই তো আমি চাই। ওকে শাস্তি দিতে পারলে আমার মনটা আনন্দে ভরে উঠবে। এখনও আমার চোখের সামনে আমার প্রিয়তমা বৃষ্টির আর্তনাদ ভেসে ওঠে। কথাটা বলার সাথে সাথে রিপন নামের অজানা অপ্রকাশিত কুয়াশার সাদা ধোয়া হাওয়াবিহীন অস্তিত্বহীন গ্যাংস্টার রিপন একটা আমাকে বেশ কিছুটা ফুটন্ত গরম পানি নিয়ে সেটা দেয় আবিরের শরীরের উপর। সাথে শরীরের চামড়াগুলো খসে পড়তে থাকে। ও কি ভয়ঙ্কর দৃশ্য! ছেলেটা সেখানেই ছটফট করতে থাকে, কিন্তু চিৎকার করতে পারে না। গরম পানিতে ছেড়ে দেওয়ার কারণে শরীর থেকে চামড়াগুলো খসে পড়তে থাকে। এরপর রিপন একটা লোহার চিরুনি হাতে নিয়ে শরীর থেকে চামড়াগুলোকে টেনে টেনে আলাদা করতে থাকে। আবার গরম পানি ছেটা দেয়, আবার শরীর থেকে চামড়াগুলো খসে পড়তে থাকে। এইভাবেই এক এক করে পায়ের তালু থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত শরীরের সমস্ত চামড়া খসে পড়ে। এরপর রিপন আবারও সিগারেট জ্বালায়, টানতে থাকে মনের সুখে। বৃষ্টি সেই আর্তনাদ, তার ভয়ানক সেই কথা মনে করতেই চোখ থেকে ঠান্ডা টকটকে এক গরম কয়েক অশ্রু ঝরে পড়ে। চোখের মনি মোচার সাথে সাথে এলো পাথরি কোড়াল দিয়ে কুপাতে থাকে আবিরের চামড়াবিহীন শরীরটাকে। মুহূর্তের মধ্যে পিস পিস করে টুকরো টুকরো করে খণ্ড খণ্ড করে একাকার করে ফেলে। হাজারো দুঃখ বেদনা কষ্ট নিয়ে ভীষণ ঘৃণা নিয়ে আবিরের লাশটাকে কোপাতে থাকে। শরীরে এক ফোঁটাও গোস্ত নেই, সব গোস্ত সাদা ফ্লোরের ওপর পিস পিস করে রেখেছে। আকাশ বলে ওঠে, ভাই ভাই, হয়েছে হয়েছে, ওকে ছেড়ে দিন। এই কুত্তার বাচ্চাটাকে আমরা এখন দেখে নিচ্ছি। ও আর বেঁচে নেই, ওর অস্তিত্ব শেষ হয়ে গেছে। আমরা বাকিটা দেখে নিচ্ছি, আপনি একটু রেস্ট নিন। কথাটা শোনার সাথে সাথে নিজেকে কন্ট্রোল করে জানার কাছে চলে যায় রিপন। আকাশে চাঁদ উঠেছে, কুয়াশার রাতে শুধু চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু কোনো কিছুই দেখা যায় না। সাথে আকাশের এদিক ওদিক অনেকটা দূর দূরান্তে বেশ কিছু তারা দেখা যায়, কিন্তু রাতের এই পরিবেশে কুয়াশার কারণে কাছের মিউজিক জিনিসটাও ভালো করে বোঝা যায় না। শীতের এই নিস্তব্ধ রাতে কেমন যেন মায়াবী রাতে পরিণত হয়েছে। পুরো পৃথিবীতে চলছে তার আপন গতিতে, তার এক এক অঞ্চলে, এক এক শহরে, এক এক দেশে, এক এক ঋতুতে পৃথিবীতে এগিয়ে চলেছে। এদিকে আকাশও কিছু ছেলেপুলে মিলে আবিরের লাশটাকে প্যাকেট করে ভার্সিটির মাঠে ফেলার উদ্দেশ্যে রওনা দেয়। আচ্ছা চলুন তাহলে শুনে আসি কে এই সাইক্লোন সুপারস্টার মাফিয়া গ্যাংস্টার রিপন। আচ্ছা চলুন তাহলে আমাদের হালকা করে ঘুরিয়ে আনি আমাদের সেই ভয়ানক অতীতে। তার আগে পরিচয়টা আপনাদের সাথে করেই নি, কে এই গ্যাংস্টার রিপন এবং কে এই অজানা অপ্রকাশিত ভালোবাসার মানুষ বেশি, যার কারণে রিপন মরিয়া পাগল হয়ে উঠেছে, তোলপাড় করা শুরু করেছে দেশের মধ্যখানে। আকাশ দেখতে 6 ফুট 5 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান, দেখতে হ্যান্ডসাম স্টাইলিশ। যে কোনো মেয়ে দেখলে রিপনের প্রতি ক্রাশ খাবে। রিপন যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তায় যেন ঝড় উঠে যায়। রিপন দেখতে অসম্ভব সুন্দর। সাধারণ ছেলেগুলো শ্যামবর্ণের হয়ে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত বিদেশিদের মতো উজ্জ্বল ফর্সা টকটকে সাদা ধপধপে গায়ের রং রিপনের। চুলগুলো হিরোদের মতো করে বেশ স্টাইলিশ। মুখে খোঁচা খোঁচা চাপদারি, গোলাপি রঙের ঠোঁটে মিষ্টি মিষ্টি কথা। যে কোনো মেয়ে তার প্রতি ক্রাশ খেতে বাধ্য হবে, তাকে দেখলেই যে কোনো মেয়ে তার প্রেমে পড়তে বাধ্য হবে। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা বৃষ্টি, সে দেখতে অসম্ভব সুন্দর, যেন আল্লাহ তাআলা তার প্রতি এক বরকতের এত রহমত দিয়েছে যে তাকে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছে। দেখতে টানাকাটা পরি, রূপকথার গল্পের পরীদের কথা শুনেছি, কিন্তু বৃষ্টিকে দেখলে যেন স্বয়ং পরীর সামনে দাঁড়িয়ে আছে। বৃষ্টি 5 ফুট 6 ইঞ্চি, হরিণী চোখ, চোখগুলো টানা টানা, চোখের পাতাগুলো চিকন, কালো পাতলা ঠোঁটটা জবা ফুলের মতো গোলাপি রঙের পাপড়ির মতো, গালগুলো খুব সুন্দর এবং রসালো, যেমন সন্ত্রা কমলা লেবুর মতো, চুলগুলো সিল্কি কোমর পর্যন্ত, পরনের সব স্টাইলিশ জামা। ভার্সিটিতে বৃষ্টি বলতে ছেলেরা পাগল, কিন্তু বৃষ্টি কাউকেই পাত্তা দেয় না। বাবা মায়ের একমাত্র ভালোবাসার ও আদরের মেয়ে। বৃষ্টির বাবা শহরের কমিশনার এবং মা গৃহিণী। বৃষ্টি ভার্সিটিতে লেখাপড়া করে, অন্যদিকে রিপন হলো সবচেয়ে বড় এবং একজন গ্যাংস্টার, বলতে গেলে মাস্তানা বলা যায়। রিপন প্রকাশ্যে দিন দুপুরে যাকে ইচ্ছা তাকেই যেখানে সেখানে খুন করে, কিন্তু কেউ তাকে ধরতে পারে না। রিপনকে অনেকবার জেলে ঢুকিয়েছে, কিন্তু তাকে আটকে রাখতে পারেনি, বারবার জেলে ঢুকিয়ে আবার ছেড়ে দিয়েছে। চলুন তাহলে রিপন আর বৃষ্টির দেখা কিভাবে হলো আপনাদের ঘুরিয়ে আনি ফ্ল্যাশব্যাকে। দিনটা ছিল বুধবার সকালবেলা। মানুষজন ছোটাছুটি করছে, তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে ঘুরতে বের হয়েছে। সেদিন গাড়িতে করে বৃষ্টি সহ তার বেশ কিছু বন্ধু বান্ধবী একসাথে ভ্রমণ করছে চারিদিকটা।
হঠাৎ করে গাড়িটা ব্রেক করে তারা। সামনে আর এগিয়ে যেতে পারছে না তারা। হঠাৎ করে গাড়ি ব্রেক করার কারণে বৃষ্টি বলে ওঠে, কী রে শ্রাবন্তী, তুই গাড়িটা ব্রেক করলি কেন? তোর কি হলো? দেখছিস না আমি উপভোগ করছি এই সুন্দর কুয়াশার সকালটাকে। শীতের সকালটা দেখতে কত সুন্দর, মন ছুঁয়ে দিয়েছে। আমরা যেন হারিয়ে যাই এই প্রকৃতির মাতৃভূমির মৃদু বাতাসের শীতের কুয়াশাতে। হঠাৎ করে গাড়িটা এইভাবে ব্রেক করার কারণে উপস্থিত থাকা তারা সবাই মিলে বেশ খানিকটা ঘাবড়ে যায়। কিন্তু বৃষ্টির মুখে হঠাৎ করে এরকম কথা শুনে সবাই আবারও হেসে ওঠে। সবাই সামনে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু মানুষজন জড়ো হয়েছে, রাস্তায় ভিড় হয়েছে। মানুষজন গাড়ি নিয়ে সামনে এগিয়ে যেতে পারছে না। সামনে কি যেন একটা হয়েছে, তবে স্পষ্ট দেখা যাচ্ছে না। এটা দেখে বৃষ্টি আবার বলে ওঠে, এই শ্রাবন্তী, সামনে কি হয়েছে না? এত মানুষজন ভিড় করেছে কেন? সামনে কি সার্কাস বসেছে? চল তো সবাই দেখে আসি। আরে না না, তোরা এখানে থাক, আমি গিয়ে দেখে আসি। তোরা শুধু শুধু কেন নামবি? তোরা গাড়ির ভেতরে থাক। শোন, সেখানে গিয়ে তুই থেমে থাকবি না, দ্রুত চলে আসবি। তোর জন্য কিন্তু এখানে আমি বসে থাকতে পারবো না। আজকে আমি ঘুরতে বের হয়েছি পুরো শহরটাকে। আজকে আমি এই শীতের সকালে ভ্রমণ করব। সামনে কিছুটা এগিয়ে গেলে কিন্তু তাজা গাঢ় খেজুরের রস পাওয়া যাবে। ওকে, ঠিক আছে, তোরা এখানে থাক, আমি যাব আর আসবো, দেখে আসি সামনে কি হচ্ছে। এ বলে তারা সবাই মিলে গাড়ির ভেতরে থাকে। আর শ্রাবন্তী একাই গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে যায় সামনে কি হচ্ছে এটা দেখার জন্য। খানিকটা পায়ে হেঁটে যাওয়ায় এগিয়ে গিয়ে দেখতে পায় শ্রাবন্তী বেশ কিছু ছেলেপুলে রাস্তার মাঝে বেধরমভাবে মারপিট করছে। শ্রাবন্তী সেদিকে তাকিয়ে আছে। বেশ কিছু ছেলেপুলে মিলে রাস্তার মাঝে আরও কয়েকটা ছেলেকে বেধরকভাবে মারতে থাকে। তার পাশে তাকিয়ে দেখতে পায় শ্রাবন্তী একটা ছেলেকে। ছেলেটা বাইকের ওপর বসে মনে সুখে সিগারেট টানছে। পরে ছেলেটার চাকচিক্য পোশাক, চুলগুলো উল্টো করে আশ্রয় নেওয়া, খোঁচা খোঁচা চাপদারিতে তার সৌন্দর্য ফুটে উঠেছে। প্রথম দেখায় যেন টাসকি খেয়ে যায় শ্রাবন্তী। হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে ছেলেটা হুঙ্কার ছেড়ে বলে ওঠে, এই আকাশ, অনেক হয়েছে শালাগুলোকে আমার সামনে এনে দাঁড় করা। জি ভাই, এখনই নিয়ে যাচ্ছি। শালাগুলো আর জীবনে কখনোই রাস্তাঘাটে বেয়াদবি করবে না কারোর সাথে। শ্রাবন্তী সেদিকে শুধু তাকিয়ে আছে কি হচ্ছে এটা দেখার জন্য। সেদিকে তাকিয়ে আছে। বাইকের ওপর থেকে নেমে ছেলেটা চোখের ওপর থেকে সানগ্লাসটা খুলে মাথার ওপর রাখে। মুখ থেকে সিগারেটটা বের করে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে। পরপর বেশ একটা থাপ্পড়ের শব্দে পুরো জায়গাটা মুখরিত হয়ে ওঠে। হালকা করে থাপ্পড়ের শব্দে বেশ খানিকটা ভয় পেয়ে যায় আশেপাশের মানুষগুলো। কয়েক হাত পিছিয়ে যায় শ্রাবন্তী সহ সকলে। অন্যদিকে বৃষ্টি ও তার বান্ধবীরা অপেক্ষা করছে গাড়িতে। এদিকে শ্রাবন্তী এখনো সেখানে যাচ্ছে না দেখে তাই গাড়ি থেকে বৃষ্টি সহ সবাই নেমে আসে সামনে হচ্ছেটা কি এটা দেখার জন্য। এমন সময় সেখানে উপস্থিত হয় বৃষ্টি। সেদিকে তাকিয়ে আছে, বুঝতে পারছে না আসলে এখানে হচ্ছেটা কি। এমন সময় রিপন বলে ওঠে, তোরা কি জানিস না এই শহরে রিপন আছে? আর রিপনের শহরে তোরা মাস্তানি করছিস রিপনের সামনে। ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলে ওঠে, প্লিজ ভাই, আমাদের ছেড়ে দিন। এবারের মতো আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে। বেঁচে থাকলে আর কখনো এরকম খারাপ ব্যবহার রাস্তাঘাটে কখনোই করব না আমরা। সেটা তো আমিও বুঝতে পেরেছি যে তোরা এখন থেকে ভদ্র হয়ে যাবি, কিন্তু যাতে তোরা আর এরকম কাজ ভবিষ্যতে না করিস এর জন্য তো তোদের কিছু চিহ্ন দিতে হবে। না ভাই প্লিজ, আমাদের কোনো চিহ্ন লাগবে না। আমরা এখন থেকে ভালো হয়ে যাব, আর কখনো অন্যায় খারাপ কাজ করব না। রিপন কোনো কথা না বলে আবার একটা সিগারেট চালায়। সিগারেট ছেলেটা কয়েকটা টান দিয়ে সিগারেটের বাকি অংশটা ছেলেটার হাতের তালুর উপর চেপে ধরে। ছেলেটা গলা কাটা মুরগির মতো লাফালাফি করতে থাকে। হঠাৎ করে এই দৃশ্য দেখে বৃষ্টি, শ্রাবন্তী সহ সকল বান্ধবীগুলো চমকে ওঠে, ভয়ে পিছিয়ে যায় কয়েক হাত। রিপন বলে ওঠে, এই রিপনের সামনে কখনো বেয়াদবি করলে তার শাস্তি এর থেকেও ভয়াবহ হবে। চোখের সামনে এরকম মর্মান্তিক এবং ভয়াবহ দৃশ্য দেখে খানিকটা ভয় পেয়ে যায় উপস্থিত থাকা সকলে। এমনকি চমকে ওঠে দিন দুপুরে প্রকাশ্যে মারপিট করছে, তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে মানুষের হাত পা। এই দৃশ্য দেখে রেগে যায় বৃষ্টি। বৃষ্টি বলে ওঠে, কিরে, এখানে এসব কি হচ্ছে দিন দুপুরে? এরা এখানে কি করছে? মানুষ খুন করছে প্রকাশ্যে? আরে তুই ওই ছেলেটাকে চিনিস না? ও হচ্ছে দ্য সুপার গ্যাংস্টার এবং শহরের মাস্তান রিপন। গ্যাংস্টার হয়েছে তো কি হয়েছে? গ্যাংস্টার হয়েছে বলে কি সবাইকে কিনে নিয়েছে? আর সেদিন দুপুরে এসব অসহায় ছেলেদের মারছে কেন? তুই ওকে ছেড়ে দে, এসবে তোকে জড়াতে হবে না। শুধু শুধু ঝামেলা করিস না, ও খুব ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর। তুই হয়তো ভুলে যাচ্ছিস ওর থেকে আমি ভয়ঙ্কর, হিংস্র। ও জানে না ও কার সামনে আজকে পড়েছে। ও যদি আজকে জেলের ভাত আমি না খাইয়েছি তো আমার নামটা আমি পাল্টে দেব। ও জানে না যে আমি কে। আমি এই শহরের কমিশনারের মেয়ে। আমার পাওয়ার সম্বন্ধে ওর কোনো ধারণা নেই। তোরা দাঁড়া, ওর বাদামি আমি ছোটাচ্ছি। প্লিজ, তুই শুধু শুধু কেন ঝামেলায় জড়াচ্ছিস?
আমরা তো এখানে ঘুরতে এসেছি, আর তুই হয়তো ওকে চিনিস না, তাই এসব বলছি। ওকে আমার চেনার প্রয়োজন নেই, ও আমাকে চিনে রাখলে যথেষ্ট। তুই শুধু এখানে দাঁড়া, আজকে ওকে উচিত শিক্ষা দিব। এইসব 2 টাকার গুন্ডা মাস্তানদের আমি ভয় পাই না। কথাটা বলে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেতে থাকে বৃষ্টি। অন্যদিকে রিপন ছেলেটার দিকে সিগারেট বাকি অংশ চেপে ধরার কারণে ছেলেটা চিৎকার করতে থাকে, কিন্তু ভয়ে তাদেরকে বাঁচাতে এগিয়ে আসছে না। এমন সময় রিপন আবার বলে ওঠে, আকাশ, এদের 2 হাত কেটে ফেলতে হবে। আমার চাকুটা নিয়ে আয়। কথাটা শুনে আকাশ ধারালো অস্ত্র গাড়ির ভেতর থেকে আনতে চায়। এদিকে বৃষ্টি যায় আকাশের ধারালো ছুরিটা রিপনের হাত দেয়। রিপন হাতে নেওয়ার সাথে সাথে যখনই ছেলেটা শরীর থেকে হাত আলাদা করতে যাবে, তখনই হঠাৎ করে ককটেলের শব্দের মতো বেশ কয়েকটা থাপ্পড়ের আওয়াজটা পুরো নিস্তব্ধ হয়ে যায়। হঠাৎ করে কে কাকে থাপ্পড় মারলো সেটা বোঝার জন্য সামনে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর থাপ্পড়টা লেগেছে রিপনের গালে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, হা করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সেদিকে। রিপন তো থাপ্পড় খেয়ে মাথাটা নিচু করে ফেলেছে। থাপ্পড় খাওয়ার কারণে প্রচণ্ড রেগে যায় রিপন। রেগে গিয়ে সামনে তাকিয়ে তো চমকে যায়, চোখগুলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সে চোখের পাতাই ফেলছে না। অবাক করা নয়নে হা করে বৃষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিপন। সামনে স্বয়ং ডানা কাটা পরীকে দেখছে, চুলগুলো এই মৃদু বাতাসে সকালের আবহাওয়ায় ওড়াচ্ছে, চোখগুলো টানা টানা, ছোট্ট গোলাপি পাপড়ির মতো রসালো রসে ভরা, গালগুলো উজ্জ্বল ফর্সা সাদা ধপধপে দুধে আলতা গায়ের রং, পরনে পোশাক। আর এই শীতের সকালে যেন এই রূপকথার রূপে রাজ্যের রানী এসে নেমেছে তার সামনে। সবাই হা করে সেদিকেই তাকিয়ে আছে, বুঝতে পারছে না আসলে এখানে হচ্ছেটা কি। এমন সময় বৃষ্টি ছেলেটার সামনে কয়েকটা তড়ি বাজিয়ে বলে ওঠে, এইসব কি হচ্ছে গুন্ডা মাস্তানি? তোমাদের মতো গুন্ডাগুলোর জন্য আজকে আমাদের এই সমাজ এবং দেশের এই অবস্থা। দিন দুপুরে প্রকাশ্যে মারপিট এবং মানুষের হাত কেটে দেওয়া। এইভাবে বৃষ্টি একের পর এক ঝাড়ি দিতেই থাকে, কিন্তু রিপন হা করেই তাকিয়ে আছে। এমন সময় পেছন থেকে আকাশ মেয়েটার সামনে এসে বলে ওঠে, এই যে মেয়ে, কে তুমি? কোথা থেকে এলে? আমরা মেয়েদের গায়ে হাত দিই না বলে তুমি মাথায় উঠে যেও না, না হলে আছাড় দিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। তোমার সাহস হয় কি করে আমাদের সামনে আমাদের ভাইকে মারার? শুধু তো তোর ভাইকে থাপ্পড় দিয়েছি, কিন্তু এখন তোদের সবাইকে এখানে উড়াধুরা পিটানি দিব। কথাটা বলার সাথে সাথে আকাশের গালে পাহাড়ের আওয়াজে যেন আকাশ বজ্রপাত হয়েছে। এমন শব্দে বেশ পরপর থাপ্পড় পড়ে। আকাশ তো থাপ্পড় খেয়ে বয়ে কয়েক হাত দূরে পিছিয়ে যায়, কিন্তু রিপন হা করে এখনই তাকিয়ে আছে। বৃষ্টি আবার বলে ওঠে, দিন দুপুরে মানুষের হাত কেটে দেওয়া, তাই না? তো ওদেরকে আজকে যদি আমি মেরে সজাগ না করতে পেরেছি, আমার নাম আমি পাল্টিয়ে দেব। বলে রিপনের শার্টের কলার ধরে রিপনকে ঝাঁকাতে থাকে। রিপন এবার নিজের হুঁশে ফিরে আসে। রিপন বলে ওঠে, আমি কোনো মেয়ের গায়ে হাত দেই না, আমার থেকে দূরে থাকুন। তুই মেয়েদের গায়ে হাত দিস না, কিন্তু আমার গায়ে হাত দিলে তোর হাতই ভেঙে দিব, যাতে তুই আর কারোর গায়ে হাত দিতে না পারিস। এবার রিপন হুঙ্কার ছেড়ে চিৎকার করে বলে ওঠে, আমি আবার সাবধান করছি, আপনাকে আমার থেকে দূরে থাকুন। তোকে ঠিক এইভাবে না, তোকে জেলের ভেতরে নিয়ে গিয়ে জেলের কয়েকটা ডান্ডা তোর পাছায় মারলে তবে তুই ঠিক হবি। দাঁড়া, আমি এক্ষুনি বাবাকে ডেকে নিচ্ছি। কথাটা বলে সাথে সাথে বৃষ্টি তার পকেট থেকে ফোনটা বের করে তার বাবা কমিশনারের নাম্বারে কল করে। কমিশনার কলটা রিসিভ করার সাথে সাথে বৃষ্টি বলে ওঠে, বাবা কোথায় আছো তুমি? এখানে কয়েকটা পুলিশের গাড়ি পাঠিয়ে দাও। রাস্তায় কয়েকটা গুন্ডা মিলে বেশ কিছু ছেলেপেলেকে মারছে। কোথায় রে মা? কে কাকে মারছে আর তুই কোথায় আছিস? তোর ঠিকানা দে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমরা দিনাজপুর ফুলবাড়িতে আছি, তাড়াতাড়ি গাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে মা, তুই সেখানেই থাক, আমি কিছুক্ষণের মধ্যেই সেখানে যাচ্ছি। অন্যদিকে ছেলেগুলো সুযোগ পেয়ে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। বৃষ্টি বলে ওঠে, তুই আর কিছুক্ষণ এখানে দাঁড়া, তোকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমার বাবা আসছে। বৃষ্টির মুখে এরকম কথা শুনে তো রিপন অবাক হয়ে যায়। রিপন বলে ওঠে, সুন্দরী, তুমি এটা কি বললে? বিয়ে না করেই তোমার বাবাকে আমার শ্বশুর বানিয়ে দিলে? বৃষ্টি আরও কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই চারিদিক দিয়ে বেশ কয়েকটা পুলিশের গাড়ি ঘিরে ধরে তাদেরকে। গাড়ির ভেতর থেকে কমিশনার বের হয়ে আসে। বৃষ্টি বলে ওঠে, বাবা এই তো, এই সেই ক্রিমিনাল যে কিনা রাস্তার মাঝে প্রকাশ্যে মানুষের হাত কেটে দিয়েছিল। মেয়ের মুখে এই কথা শুনে কমিশনার সেদিকে তাকিয়ে বিচলিত হয়ে যায়, কেননা স্বয়ং তার সামনে রিপন দাঁড়িয়ে আছে। কমিশনারকে দেখে রিপন মুচকি হাসি দেয়। কমিশনার বলে ওঠে, ঠিক আছে মা, তুই এখন যা, আমরা এদেরকে দেখে নিচ্ছি। এ যেন কোনোভাবেই ছাড়া না পায়, এর নামে অনেকগুলো মামলা দিবে। তারপর বৃষ্টি ও তার দলবল সেখান থেকে চলে যায়। এদিকে কমিশনার সামনে এগিয়ে এসে বলে ওঠে, তোকে অনেকবার আমি জেলের ভিতরে ঢুকিয়েছি, কিন্তু বারবার বের হয়ে এসেছিস, কিন্তু এবার তোকে বোঝাবো অপরাধ করলে অপরাধের শাস্তি কি হয়। কথাটা শুনে রিপন একটা রহস্যময় হাসি দেয়। বেশ কয়েকটা পুলিশ মিলে রিপনের গাড়ির ভেতর তুলে ফেলে। রিপন আকাশের দিকে তাকিয়ে কি যেন একটা মুচকি হাসি দেয়। আকাশও কি যেন বোঝা যায়। কোনো কথা না বলে রিপনকে পুলিশের গাড়ি
যায় থানার ভেতর। এদিকে আকাশ গাড়ি নিয়ে তার দলবলকে নিয়ে গোডাউনের ভেতর চলে যায়। আকাশকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে থানার ভেতরে। কমিশনার তার সামনে এসে দাঁড়ায়। যখনই আকাশকে লাঠি দিয়ে মারতে যাবে তখনই কমিশনারের ফোনটা বেজে ওঠে। পেছন থেকে একজন পুলিশ বলে ওঠে, স্যার আপনার কল এসেছে, সম্ভবত মন্ত্রী স্যার আপনাকে কল করেছে। রিসিভ করবো নাকি কেটে দিব? কেটে দেওয়ার দরকার নেই, রিসিভ করে আমার কাছে নিয়ে আসো। কি আর বলবে স্যার, হয়তো বলবে যেন আমরা রিপন ভাইকে ছেড়ে দিই। যতবার থানার ভেতরে তাকে ঢুকিয়েছেন ততবার তো মধ্য স্যারেরই কল পেজ। কমিশনার আর কোনো কথা বলে না। পুলিশ অফিসার কলটা রিসিভ করে কমিশনারের কাছে এনে দেয়। কমিশনার কলটা রিসিভ করতে গম্ভীর কণ্ঠে হুঙ্কার ছাড়ে মন্ত্রী। রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, আরে এই বেটা কমিশনার, তোর কি মৃত্যুর ভয় নেই? তুই নিজেও মরবি, সাথে আমাকেও মারবি। তোকে বলছি না তুই রিপনকে গ্রেপ্তার করবি না? কেন তুই রিপনকে গ্রেপ্তার করতে চেয়েছিস? তুই জানিস কতবার আমার কাছে কল এসেছে, আর তুই কিনা তাকে থানার ভেতরে ঢুকে অত্যাচার করতে চেয়েছিস? তোর জীবনের মায়া নেই? হঠাৎ করে মন্ত্রী সাহেবের এরকম কথা কণ্ঠস্বর শুনে বেশ ঘাবড়ে যায় কমিশনার। কমিশনার বলে ওঠে, সরি স্যার, কিন্তু স্যার এ তো রাস্তাঘাটে দিন দুপুরে মানুষকে খুন করেছে, তাই তাকে হাতে নাতে ধরতে পেরে থানায় নিয়ে এসেছি। আরে ভাই কমিশনার, তোকে কি পাগলা কুত্তা কামড়িয়েছে? কেন শুধু শুধু একটা ঘুমন্ত বাঘকে তুই জাগাতে যাবি? সে ঘুমিয়ে আছে, তাকে ঘুমাতে দে। তাকে ঘুম থেকে জাগাতে গেলে আমাদের গদি লড়ে যাবে। কিন্তু স্যার এটা আপনি কি বলছেন? সাধারণ মানুষ তো। আরে ভাই, আগে নিজের জীবন বাঁচা, তারপর তো তুই সাধারণ মানুষের কথা ভাববি। এখন কথা না বলে নিজের জীবন এবং চাকরি বাঁচাতে চাইলে রিপনকে ছেড়ে দে। সসম্মানে তার গন্তব্যে তাকে পৌঁছে দে। ঠিক আছে স্যার। রিপন সবটাই দেখছে আর মুচকি মুচকি হাসছে। কমিশনারের উপায় না পেয়ে পুলিশ তাকে ইশারা করার সাথে সাথে রিপনের বাঁধন খুলে দেয়। পুলিশ বলে ওঠে, বারবার বললাম স্যার আপনাকে যে রিপন ভাইকে থানায় নিয়ে আসার দরকার নেই, ওখানে ছেড়ে দিই। তাড়া করে আপনি শুধু শুধু। কমিশনার কোনো কিছু বলে ওঠার আগেই রিপন হাতের ইশারা দিয়ে থামিয়ে দেয়। কমিশনার এবং পুলিশ অফিসারের থেমে যাবে। রিপন বলে ওঠে, চোখ থাকতে চোখের ব্যবহার করুন কমিশনার সাহেব, কেননা আপনি এখনও অন্ধকার রুমে আছেন। অন্ধকার কেটে আলোর পথে ফিরে আসলে দেখতে পাবেন আমি অপরাধ করছি নাকি অপরাধ দমন করছি। তোমার মতো ক্রিমিনাল গুলো যদি অপরাধ দমন করে, তাহলে আমাদের মতো সৎ নির্বাহী আইন কর্মকর্তারা গরুর ঘাস কাটতে এসেছে এখানে? সেটা তো আপনি এবং আপনার ডিপার্টমেন্ট ভালো জানেন আমাদের থেকেও। তবে আপনি যে আমাকে হাত করা পরিয়ে এখানে নিয়ে এসেছেন, আমার অপমান হয়েছে, তাই আপনি আমার মুখের ভেতর একটা সিগারেট ঢুকিয়ে দিয়ে সিগারেটটা জ্বালিয়ে দেবেন এবং সসম্মানে আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেবেন। কমিশনারের কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সিগারেট জ্বালিয়ে সসম্মানে পৌঁছে দেয় রিপনকে তার গন্তব্যে। বিশাল বাড়ি, রাজপ্রাসাদের থেকেও যেন স্বর্ণ দিয়ে তৈরি এই বাড়িটা। বাড়ির ভেতরে প্রবেশ করে রিপনকে দেখে ভেতর থেকে আকাশ বের হয়ে আসে। তারপর রিপনকে ভেতরে নিয়ে যায়। রিপনের বাড়িটা দেখতে বাইরে থেকে যতটা না সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ভেতরটা। আকাশ বলে ওঠে, ভাই শহরের বর্তমান পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে। বিভিন্ন ভার্সিটি এবং বিভিন্ন জায়গা থেকে মেয়ে ও শিশুগুলো পাচার হচ্ছে। খবর পেয়েছিস এসবের পেছনে কার হাত আছে? কে এসবের পেছনে রাজা? ভার্সিটির রাজা আবির এর সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু আবিরের উপর আরও কেউ আছে যা আবিরকে ফুল সাপোর্ট দিচ্ছে। তুই দ্রুত খবর নে। আর হ্যাঁ, ওই কমিশনারের মেয়েটার বিষয়ে খোঁজ খবর নে তো। কথাটা বলে রিপন সেখান থেকে চলে যায়। রিপন সামনে বারবার ভেসে আসে বৃষ্টির মুখটা। রিপন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হয় আবারও, কিন্তু রিপন সেদিকেই তাকায়, সেদিকেই তার চোখের সামনে বৃষ্টির ছবিটা ভেসে ওঠে। এটা দেখে আকাশ বলে ওঠে, ভাই একটা কথা বলি আপনাকে, সকাল থেকে আনমনা দেখছি, জানি না সকালের পর থেকে আপনার কি হয়েছে বুঝতে পারছি না। সত্যি কথা বলতে আমিও বুঝতে পারতেছি না আমার কি হয়েছে। কমিশনারের মেয়েটাকে বারবার মনে পড়ছে। আমরা খোঁজ খবর নিই। রিপনের মুখে এরকম কথা শুনে আকাশ সহ সবাই টাসকি খেয়ে যায়। রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছিল সবাই মিলে। এমন সময় ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে একটি কালো রঙের গাড়ি। রিপন, আকাশ সবাই সেখানে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে গাড়ির ভেতর থেকে একটা মেয়ে বাইরে খেয়াল করে। চোখ যেতেই তো অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগে যাকে জেলের ভেতর দিয়ে আসা সেই ছেলেটা কিনা জেলের বাইরে, তাও ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে বেশ অবাক হয়ে যায়। তাই আর দেরি না করে ভার্সিটির গেটের সামনে থেকে গাড়িটা বের করে। গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে, ছেলেটার সামনে দাঁড়ায়। ছেলেটা এবং মেয়েটা দুজনকে দেখেই অবাক হয়ে যায়। অবাক নয়নে দুজনের দিকে তাকিয়ে আছে। আকাশ মেয়েটাকে দেখে রিপনের পিছনে গিয়ে দাঁড়ায়। মেয়েটাও আকাশকে দেখে কি বলবে বুঝতে পারে না, চুপচাপ মেয়েটার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। মেয়েটা বলে ওঠে, তুই
তুই এখানে কি করছিস? তোকে না কিছুক্ষণ আগে থানায় দিয়ে আসলাম, আর তুই এক্ষুনি বেরিয়ে আসলি? বাংলাদেশে এমন কোনো থানা নেই যেটা আমার জন্য তৈরি করা হয়েছে। তোকে তো আমি দেখে নেব। তোর মতো কত বড় বড় অপরাধীদের আমি নাকের পানি আর চোখের পানি একাকার করে দিয়েছি, সেখানে তো তোর বিষয়টা একটা মামুলি বিষয়। রিপন কোনো কথা বলে না। রিপন শুধু মুচকি হাসে। রিপনের এই মুচকি হাসিটা যেন বৃষ্টির কাছে একটা বিষক্রিয়া, বিষের চেয়েও বিষাক্ত। বৃষ্টি আবার বলে ওঠে, দাঁড়া, তোকে কেন ছেড়ে দিয়েছে আমি জিজ্ঞেস করছি, আর তুই ভার্সিটির সামনে কি করছিস? তোর মতো মাস্তানরা ভার্সিটিতে কি করে? এই যে ম্যাডাম, কথা দেখে শুনে বুঝে বলবেন। আমাদের ভাই কোনো মাস্তান নয়, বরং মাস্তানদের বস। সেটা তো দেখতে পাচ্ছি। চামচা কোথাকার, যেমন চামচা তেমন তার বস। কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হবে না। তোদেরকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। আকাশের বৃষ্টির ঝগড়া লেগে যায় রাস্তার মাঝে। সবাই সেদিকে তাকিয়ে আছে। এবার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রিপন বলে ওঠে, এই আকাশ, তুই কি করছিস? আর এই মেয়েটা বলে তুই তোর ভাবিকে অপমান করছিস কেন? রিপনের মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা শ্রাবন্তী, প্রিয়াঙ্কা, মায়া, মাইশা, সুধা আর বেশ কয়েকজন উপস্থিত থাকা সকলে অবাক হয়ে যায়। এক দৃষ্টিতে হা করে সেদিকেই তাকিয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, সবাই নিস্তব্ধ। তার মধ্যে দিয়ে সময়টা পার করছে। এমন সময় থেকে মেঘে বৃষ্টি বলে ওঠে, কি, কে কার ভাবি? তুমি কাকে ভাবি বলছো? মাস্তান কোথাকার? তুমি আমার হবু বউ, তাই বলেছি। তোর মতো একটা মাস্তান, বখাটে, রাস্তার কুত্তা, ময়লার ডাস্টবিন থেকে উঠে আসা রাস্তার ফকির কিনা লাখপতি বাবার একমাত্র মেয়েকে তার হবু বউ বলে সমাজের সামনে শুধু বখাটে নয়, বরং পাগল বলে পরিচিতি পাবে। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি এবং ভালোবেসে ফেলেছি। সো তুমি আমাকে পরীক্ষা করে নিতে পারো। এসব রাস্তার পাগলদের সাথে তর্ক করে কোনো লাভ নেই। এই শ্রাবন্তী, চল তো ভেতরে সবাই। তারপর তারা ভার্সিটির ভেতর প্রবেশ করে। ভেতরে সবাই আড্ডা দিচ্ছে। আজকে বৃষ্টির মনটা ভীষণ খারাপ, ভীষণ রেগে আছে। আকাশ, রিপন ও তার পুরো দলবল সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। খানিকটা পথ যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে বাইকের সামনে একটা ছেলে এসে ধাক্কা খায়। সাথে সাথে ছেলেটা পড়েও যায়। এ থেকে বেশ খানিকটা ভয় পেয়ে যায় রিপন সহ সবাই। গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে ছেলেটাকে দাঁড় করায় আর বলে ওঠে, এ কি, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? তুমি এভাবে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছ? কি হয়েছে তোমার? রিপনের মুখে এরকম কথা শুনে ছেলেটা কথা বলতে পারে না, হাঁপাতে থাকে। ছেলেটাকে হাঁপাতে দেখে সবাই অবাক হয়ে যায়। ছেলেটা বলে ওঠে, ভাই প্লিজ, আপনি আমাকে বাঁচান, আমাদের সাহায্য করুন, ওরা আমার মাকে তুলে নিয়ে গেছে। ছেলেটা হাঁপাতে থাকে, হাঁপাতে হাঁপাতে বলতে থাকে। ছেলেটা কান্না করে ফেলেছে। ছেলেটা একদম দুর্দশা দেখে রিপন বলে ওঠে, কি হয়েছে তোর, বল। ভাই, কয়েকটা ছেলে মিলে আমার মাকে জোর করে তুলে নিয়ে গেছে বাসা থেকে। জানি না কোথায় নিয়ে গেছে, আমাকে এখানে ফেলে রেখে গেছে। তোর মাকে কেন তুলে নিয়ে গেছে? তোকে কিছুই বলেনি? বলেছে ভাই, ওরা বলেছে আমার মা নাকি তাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। তারা আমাকে গালি দিয়ে বলেছে বেশ্যার ছেলে। আমার মা নাকি কাল অন্ধকার রাতের এক রূপকথার পরী। ওরা তোর মাকে কোন দিকে তুলে নিয়ে গেছে কিছু বলেছে? ছেলেটা কান্না করতে থাকে। ছেলেটা কোনো কথা বলে না। ছেলেটা অযোধ্যারে কেটে চলেছে। ছেলেটা এরকম কান্না দেখে বেশ খারাপ লাগছে। রিপন ও তার দলবলের ছেলেরা। রিপন আবার বলে ওঠে, আচ্ছা, তোর মা কি করে তুই সেটা জানিস? না ভাই, কি করে আমি জানি না। সন্ধ্যায় বের হয়ে আর রাতে বাসায় ফেরে। রাতে আমি একাই থাকি, সাথে অনেক টাকা নিয়ে আসে। রিপন আর কথা বলে না। রিপন বুঝে গেছে তার মা হচ্ছে অন্ধকার রাতের এক তারাময় পরী, যে কিনা রাতের অন্ধকারকে সুখ বিক্রি করে। অন্যদিকে এই দৃশ্যটা বাইরে থেকে সবটাই দেখছিল বৃষ্টি ও তাদের দলবল। তারা বুঝতে পারে না যে রিপন তার দলবল করছেটা কি। তারা শুধু দূর থেকে হা করে দেখেই যাচ্ছে। এমন সময় রিপন আবার বলে ওঠে, চল, তুই চিন্তা করিস না, তুই কিছু খেয়ে নে। আর হ্যাঁ, তোর মা সময় মতো বাড়িতে পৌঁছে যাবে। না ভাই, আমার মা অনেক অসুস্থ ছিল, হাঁটতে পারছে না। ওরা জোর করে আমার মাকে তুলে নিয়ে গেছে। আরে ভাই, তোকে বললাম না তোর মাকে তুই সময় মতো পেয়ে যাবি। এরপর তারা সবাই মিলে ছেলেটাকে নিয়ে একটা রেস্টুরেন্টের ভেতর যায়। তাদের পেছন পেছন বৃষ্টিও তার দলবল বের হয়ে আসে ছেলেটা আসলে করছেটা কি সেটা দেখার জন্য। এরপর বেশ কিছু খাবার অর্ডার করে। তারপর সবাই মিলে খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে তারা সবাই মিলে একটা শপিং মলে যায়। সেখানে ছেলেটার বেশ কিছু জামা কাপড় কিনে তারপর বাইরে বের হয়ে আসে। বৃষ্টি, শ্রাবন্তী, সাদিয়া, সুধা, রাইসা, মাইশা, রুহি সবাই অবাক হয়ে গেছে মাস্তান ছেলে রিপনের কাজ দেখে। বৃষ্টি বলে ওঠে, আসলে এই মাস্তানটা করতে চাচ্ছেটা কি আমি তো কিছুই বুঝতেছি না। আর ছোট ছেলেটাই বা কে? দেখে তো মনে হচ্ছে পথ শিশু। আমিও তো বুঝতে পারছি না।
আর হ্যাঁ, ওর ব্যাপারে কালকে আমি একটা ম্যাগাজিন পড়েছি, কিছুটা পড়েছি, তাতে বুঝলাম সে খারাপ নয়। কি? তুই এটা কি বলছিস? যে কিনা দিন দুপুরে প্রকাশ্যে মানুষকে হত্যা করে, খুন করে, মারপিট করে, সে কিনা খারাপ না? আরে ও তো খারাপের চেয়েও খারাপ, খুনি, গ্যাংস্টার। আর তুই কিনা বলছিস? আর হ্যাঁ, সত্যি বলছি, ওর আমি অনেক ম্যাগাজিন পড়েছি, ছেলেটা খারাপ নয়, ভালো। তুই এই ম্যাগাজিনটা পড়িস। আচ্ছা ঠিক আছে, তুই ম্যাগাজিনটা দে, আমি পরে দেখি সে আসলে খারাপ নাকি আরও খারাপ। ওর মতো মাঝখান তো কখনোই ভালো হতে পারে না, ওর মতো মাঝখান তো কখনোই ভালো হতে পারে না, অন্তত এটা আমি বিশ্বাস করি না। তারপর শ্রাবন্তীর কাছ থেকে সাইকো কিলার সুপার গ্যাংস্টার রিপনের ম্যাগাজিনটা নিয়ে সামনে তাকিয়ে দেখতে পায় রিপন ও তার দলবল ছেলেটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তার আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে দেখতে পায় বিকেল হয়ে যায়। ছেলেটা তার বাড়িতে নামিয়ে দেয়, যাওয়ার আগে বলে যায় যেন তার মাকে সময় মতো সে ফিরে পাবে, তাও আবার রাতে। তারপর তারা বেরিয়ে যায়। বাড়িতে প্রবেশ করার সাথে সাথে রিপন হুঙ্কার ছেড়ে বলে ওঠে, যত তাড়াতাড়ি সম্ভব হয় ওই ছেলেটার বাবা মাকে খুঁজে বের করে সুস্থ শরীরে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবি, এবং যারা যারা এর পেছনে আছে তাদেরকে জীবন্ত ধরে আনবি। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে সময় মতো, আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের ছেলেপেলেগুলো চারদিকে খোঁজখবর লাগিয়েছে। আকাশ বেরিয়ে পড়ে। রিপন কম্পিউটারে কি যেন দরকারি কাজ করতে থাকে। অন্যদিকে বাড়িতে পৌঁছে গিয়ে ম্যাগাজিনটা বের করে বৃষ্টি। এমন সময় সেখানে কমিশনার চলে আসে। কমিশনকে দেখে বৃষ্টি বলে ওঠে, বাবা, তুমি ওই ক্রিমিনালটাকে ছেড়ে দিয়েছো কেন? তোমাকে বলেছিলাম না ওকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য? মা, আমার কিছু করার নেই। ওর অনেক পাওয়ার, ওপর মহল থেকে আমার উপর চাপ আসে, তাই ছেড়ে দিতে হয়। তাই বলে দিন দুপুরে প্রকাশ্যে খুন করে বেড়াবে এমন একটা খুনিকে তোমরা ছেড়ে দেবে? শুনেছি ছেলেরা নাকি সমাজসেবী, তবে এখনো আমি ঠিকঠাক জানি না। তোর হাতে এটা কি? এটা ওই রিপন নামের খুনিটার ম্যাগাজিন। এটা পড়ে বুঝতে পারবো যে সে আসলে কেমন। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আচ্ছা, বের করতে পারে দেখি তার আসল পরিচয়টা কি। এরপর বাপ মেয়ে মিলে ম্যাগাজিনের কাগজ পড়তে থাকে। সেখানে যোগ দেয় তার মা হাসি বেগম। তিনজন মিলে ম্যাগাজিন পড়তে থাকে। সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে, দ্য গ্রেট সাইকো সুপার কিলার রিপন গ্যাংস্টার। সে শুধু একজন গ্যাংস্টার নয়, বরং দেশের রক্ষাকারী এবং একজন সাহায্যকারী ব্যক্তি। বড় বড় অপরাধী ক্রিমিনালদের হত্যা করে তাদের কোটি কোটি অবৈধ টাকার সম্পদ লুট করে দেশের গরিব দুঃখী মানুষদের পেছনে খরচ করে। এমনকি তার বেশ কিছু হাসপাতাল, স্কুল, এমনকি বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, এতিমখানা, বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠানও রয়েছে। তার ভয়ে দেশের বড় বড় প্রেসিডেন্ট, মন্ত্রীগুলো কেঁপে ওঠে। শুধু বাংলাদেশেই তার পাওয়ার নয়, বাংলাদেশের বাইরেও, যেমন আমেরিকা, সাউথ আফ্রিকা, এমনকি এশিয়া মহাদেশীয় রাশিয়া, চীন, ইরান, এরপর থেকে বড় বড় দেশগুলোতে তার পাওয়ার আছে। এক এক করে তারা পড়তে থাকে, অন্যদিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে খুঁজে পায় সেই ছেলেগুলোকে বন্ধ একটা পরিত্যক্ত আবাসিক হোটেলে। হঠাৎ করে বাইরের থেকে এতগুলো ছেলেপুলেকে দেখে চমকে যায় ছেলেগুলো। ভয়ে গলা শুকিয়ে গেছে। আকাশ দ্রুত পকেট থেকে ফোন বের করে বলে ওঠে, ভাই, গুলশান 1 নং 2-এ চলে আসুন, এখানে তাদেরকে পেয়েছি। কথাটা বলে কলটা কেটে দেয় আকাশ। রিপন আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে সুইফট ডিজায়ার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে লোকেশন অনুযায়ী তার গন্তব্যের উদ্দেশ্যে। ফুল স্পিডে ঝড়ের বেগে এগিয়ে চলেছে গাড়িটা নিয়ে। কিছুক্ষণের মধ্যে এই গন্তব্যে পৌঁছে যায়। গাড়ি স্ট্যান্ড করে সেখান থেকে প্রবেশ করে ভেতরে। প্রবেশ করতেই পেছন থেকে আকাশ একটা চেয়ার দেয়। চেয়ারের উপর পায়ের উপর পা রেখে বসে পড়ে। পাশেই মহিলাটি অসুস্থ অবস্থায় বিছানার উপর পড়ে আছে। চোখ থেকে চশমাটা খুলে দেখতে পায় ভার্সিটির সেই ছেলেটা এখনও নিজেকে শোধরায়নি, বরং অপরাধের সাথে জড়িয়ে আছে। সেই ছেলেটা রিপনকে দেখে চমকে যায়। ভয়ে তার কলিজার পানি শুকিয়ে যায়। অপর একটা ছেলে বলে ওঠে, এই তোরা কে? আর তুই এই বাড়ির ভেতরে প্রবেশ করলি কি করে? আমাদের এখানে প্রবেশ করার জন্য আলাদা করে কোনো কিছু প্রয়োজন হয় না, শুধু সময়টুকু খুঁজে নিতে হয়। ওদিকে এখনও ম্যাগাজিন পড়তে থাকে বৃষ্টি, তার বাবা ও মা। ভার্সিটির মাঠে সেই ছেলেটাকে সাথে সাথে ঝামেলা করেছিল রিপন। সেই ছেলেটা ভয়ে দোতলার জানলার ওপর থেকে লাফ দেয়, আর সেখানে লাফ দেওয়ার সাথে সাথে মাটিতে পড়ে আহত হয়। আহত শরীর নিয়ে ছেলেটা জঙ্গলের রাস্তা ধরে পালিয়ে যায়। হঠাৎ চোখের সামনে এমন ঘটে যাওয়া সবাই অবাক হয়ে যায়। কিং নামে ছেলেটা আবার বলে ওঠে, কে তোরা? তোদের পরিচয় কি? তোরা সবাই মিলে এইভাবে আমাদের ঘিরে রেখেছিস কেন? আর তোদেরকে দেখে আমাদের দলের ছেলেটা পালিয়ে গেল কেন? তোদের কি চাই বল? তোদের জীবনটাই আমার চাই। ভাই, মহিলাটাকে নিয়ে চলে গেছে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য, সাথে কিছু খাবার এবং ফলমূল চিকিৎসার জন্য আমাদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিয়েছি। খুব সুন্দর করেছিস। এই কুত্তার বাচ্চাগুলোকে বেঁধে কাট ফ্রাইয়ের মেশিনে নিয়ে আয়। রিপনের কথা মতো ছেলেগুলোকে বেঁধে গাড়িতে করে
কাঠ ফ্রাইয়ের মেশিনে নিয়ে আসা হয়। ছেলেগুলোর কলিজার পানি শুকিয়ে গেছে। ছেলেগুলো ভয়ে কিছু বলতেও পারে না। কিং ছেলেটা আবার বলে ওঠে, প্লিজ তোরা আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, আমি আর একদম অন্যায় করব না। আমি আজকেই শুধু শহর না দেশ ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু আমি তোকে সেই সুযোগটা দিব না, তার আগেই তোকে শেষ করে দেব দুনিয়া থেকে। কথাটা বলে কাঠ ফ্রাইয়ের মেশিন চালু করে। তারপর সেখানে কাঠের টোনগুলোকে টুকরো টুকরো করে কাটার জন্য মেশিন ব্যবহার করা হয়। ঠিক সেইভাবে জীবন্ত অবস্থায় কিং নামে ছেলেটাকে পিস পিস করতে থাকে কাঠ ফ্রাইয়ের মেশিনটাতে। তাজা লাল রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ছেলেগুলো শুধু চিৎকার করছে, কেননা তাদের শরীরটা খুবই ভয়ানক ও যন্ত্রদায়ক। ছেলেগুলোর আর্তনাদ যেন চোখে দেখা যায় না। এক এক করে জীবন্ত অবস্থায় ছেলেগুলোকে টুকরো টুকরো করে ফেলে। তারপর সেই টুকরোগুলো সেখানে রেখে চলে যায় তারা। এদিকে এক এক করে সমস্ত ম্যাগাজিন পড়ে শেষ করে ফেলে তারা। এক পর্যায়ে কমিশনার সাহেব বলে ওঠে, হ্যাঁ রে মা বৃষ্টি, এ তো দেখি ছেলেটা খুব খারাপ না, বরং মহা ভালো। তাই তো দেখছি বাবা, কিন্তু সে মারপিট করে কেন? সে তো সুস্থ একটা ভালো জীবনযাপন করতে পারে, তার জীবনের কি মায়া নেই? তুই তো দেখলি ম্যাগাজিনটা পড়ে, সে ছোট্টবেলা থেকে একা মানুষ হয়েছে, কষ্ট করে রাস্তায় বড় হয়েছে, তাই রাস্তার মানুষের কষ্ট সে বুঝতে পারে। আর রাস্তার মানুষদেরকে সুখে রাখার জন্যই সে সংগ্রাম করে চলছে এই পৃথিবীতে। কালকে আমি একবার ওর সাথে দেখা করব এবং তার জীবন সম্পর্কে আমি জানতে চাইব, কেন সে এরকম খারাপ একটা জীবন বেছে নিয়েছে। সে চাইলেই তো ভালো কাজও করতে পারতো। আচ্ছা ঠিক আছে, তুই কালকে সব কিছু জিজ্ঞাসা করে নিস। এখন ঘুমাতে যা, অনেক রাত হয়েছে, আর আমরাও ঘুমাতে যাই। তারপর তারা ঘুমাতে চলে যায়। পরদিন সকালে তোলপাড় পড়ে যায় সেই কাঠ ফ্রাইয়ের মেশিনে। সাংবাদিক খবর প্রচার করছে টেলিভিশনে। আতঙ্কে পুরো শহর, থমকে আছে পুরো শহর। সাংবাদিক বলে ওঠে, টুকরো টুকরো করে ফেলে গেছে এই জায়গাতে, পুরো জায়গা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। মানুষজন ছুটে আসে দল ভেঙে, পুলিশ তদন্ত করছে নিজেদের মতো করে। আজকেও ভার্সিটির গেটের সামনে আড্ডা দিচ্ছে রিপন সহ সবাই মিলে। এমন সময় সেখানে ছেলেটা এসে উপস্থিত হয়। বাবু নামে সেই ছেলেটা এমন সময় গাড়ি থেকে বের হয়ে বৃষ্টি তার সামনে আসে। আবার বাবু বলে ওঠে, ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ। কালকে তোমার জন্য আমি আমার মাকে ফিরে পেয়েছি। এখন আমার মা অনেক সুস্থ আছে। তুই চিন্তা করিস না, তোর মা সুস্থ হয়ে গেলে তোদেরকে একটা নতুন বাড়ি দেয়া হবে, সেখানে তোরা থাকবি। ভাইয়া তোমাকে আমার আম্মু একবার দেখা করতে বলেছে। ঠিক আছে, আজকে বিকেলে গিয়ে তোর আম্মুর সাথে দেখা করব। তারপর বাবু নামে ছেলেটা যখন চলে যাবে তখনই তার হাত ধরে ফেলে বৃষ্টি এবং তাদের সামনে নিয়ে আসে আর বলে ওঠে, আচ্ছা তোমার আম্মুর কি হয়েছিল বাবু? আর তোমার এই ভাইটা তোমার আম্মুর কি উপকার করেছে শুনি? কিছু ছেলে কালকে তুলে নিয়ে গেছিল আমার আম্মুকে, আর ভাইয়া আমার আম্মুকে বাঁচিয়েছে। তারপর আজকে পেপারে দেখলাম সেই ছেলেগুলোকে কারা যেন মেরে ফেলেছে। খুব ভালো হয়েছে, আর ভাইয়া আবার আমাকে হসপিটালে ভর্তি করেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, কালকে তোর ভাইয়ের সাথে আমিও আসবো তোর সাথে দেখা করতে। তারপর ছেলেটা সেখান থেকে চলে যায়। রিপন অবাক হয়ে যায়। বৃষ্টি বলে ওঠে, সরি, আমি কি তোমার সাথে আলাদাভাবে কিছু কথা বলতে পারি? যা কথা বলার প্রয়োজন আছে সেটা এখানেই বলতে হবে, আলাদা করে শোনার সময় নেই। ওকে ঠিক আছে, তুমি এই লাইনে কেন এসেছো? তুমি চাইলেই তো তোমার জীবনটাকে সাজিয়ে গুছিয়ে অন্যভাবে বাঁচতে পারতে। সবার জীবনে সব সময়টা ভালো থাকে না, কারো সময়টা খারাপের মধ্যে দিয়ে যায়। তুমি ছেলেটা আসলে সত্যি খারাপ না, তোমাকে খালি চোখে দেখা যায় না, তোমাকে দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগে। আমি কি তোমার জীবন সম্বন্ধে জানতে পারি? তোমরা আমার জীবন সম্বন্ধে জানতে চাও? ওকে ঠিক আছে, আজকে পৃথিবীর সামনে আমি আমার সত্যিটা প্রকাশ করে দিব যে কে আমি। এরপর বেশ কয়েকটা গাড়ি তাদের সামনে এসে উপস্থিত হয়। গাড়িগুলো চড়ে বসে তারা। তারপর গাড়িগুলো রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে চলে আসে একটা বিশাল বড় কয়েকশো একক জমির মাঝখানে। তারপর গাড়িগুলো থেকে বের হয়ে আসে। সেখানে এসে রিপন বলে ওঠে, এই যে তুমি কয়েকশো একর জমি দেখছো, এই জমির মালিক হচ্ছে আমার বাবা। ছোটবেলায় কয়েকজন মিলে গোপনে আমার বাবা মাকে হত্যা করেছিল। আমার বাবা ছিল এই শহরের সম্মানীয় ব্যক্তি, একজন চেয়ারম্যান। আমি তখন খুব ছোট্ট বেলায় কয়েকজন লোক আমার চোখের সামনে আমার বাবা মাকে হত্যা করে। ভাগ্যক্রমে আমি সেদিন পালিয়ে গিয়ে বেঁচে গিয়েছিলাম। আমার কোটি কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও আমি রাস্তায় বড় হয়েছি। খোদার যন্ত্রণায় ধীরে ধীরে হিংস্র হয়ে উঠি। এক এক করে প্রতিশোধ নিতে থাকি। গরিব দুঃখীকে তাদের হক পাইয়ে দেওয়ার জন্য আমার এই সংগ্রাম। তার মানে তোমার এই আশেপাশে 100 একর জমিতে এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, খেলার মাঠ, এতিমখানা, মাদ্রাসা এসব যে তৈরি করেছো সব সাধারণ মানুষের জন্য? তোমার নাম শুনলে কেউ কেন
তোমাকে তারা গ্রেফতার করে না, তোমাকে ছেড়ে দেয় কি কি এই রহস্যটা? আমি সেটা জানতে চাই, কারণ আমি তোমার ম্যাগাজিন পড়ে তোমার সম্বন্ধে যতটা জেনেছি তাতে তুমি সত্যিই খারাপ নও, তুমি সত্যি একজন ভালো মানুষ। আমি তো বলেছি আমাকে খালি চোখে দেখা যাবে না, আমাকে দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র লাগবে। আমি বাংলাদেশের একজন গোয়েন্দা বিভাগের সিক্রেট মহাসচিব, সিনিয়র বিভাগের গোয়েন্দা অফিসার। এই যে এটা আমার কার্ড। রিপনের মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা আকাশ এবং তার দলের অন্যান্য ছেলেপুলে সহ বৃষ্টি এবং শ্রাবন্তী সহ তাদের সকল বান্ধবীগুলো অবাক হয়ে যায়। অবাক হয়ে সবাই রিপনের দিকে তাকিয়ে আছে। রিপন মুচকি হাসি দেয়, এক এক করে সমস্ত কিছু ঘুরিয়ে দেখায়, সবার সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। সমস্ত কিছু দেখা শেষ করে তারা গাড়ি নিয়ে আবারও বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে দেখা করতে যায় ছেলেটার মায়ের সাথে। সেখানে গিয়ে রিপনকে দেখে বাবু নামে ছেলেটা বলে ওঠে, ভাইয়া তুমি এসেছো, আসো তোমার সাথে মাকে পরিচয় করিয়ে দেই। ঠিক আছে চলো, তোমার আম্মু কোথায়? তারপর তারা সবাই মিলে দেখা করতে যায়। সেখানে গিয়ে পরিচয় হয় বাবুর মা বলে ওঠে, কে বাবা তুমি? আমি তো তোমাকে চিনি না, জানি না। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমার ছেলেকে একটা সুন্দর জীবন দিয়েছো। আন্টি, ও শুধু আপনার জন্য নয়, সারা বাংলাদেশে আপনার মতো যত মানুষ আছে সবার জন্য অনেক কিছু করেন। আপনি শুধু ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ভালোভাবে ওনার দায়িত্ব পালন করতে পারে। এখনই আমি কোনো কিছু জানতে পারবো না। হঠাৎ করে বৃষ্টির মুখে এরকম কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, তার দিকে তাকিয়ে আছে। এই কথা শুনে বাবুর মা বলে ওঠে, তুমি কে মা? নিশ্চয়ই ওর বউ। তোমাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। আমি দোয়া করি তোমরা যেন সারা জীবন একে অপরের সঙ্গে থাকো, ভালোভাবে বেঁচে থাকো এবং এভাবেই মানুষকে সাহায্য করো। তোমাদের জুটিটা খুব সুন্দর মানিয়েছে। এই কথা শুনে তো আরো অবাক হয়ে যায় সবাই। তারপর এইভাবেই এক এক করে সমস্ত আলাপ আলোচনা শেষ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারপর তাদেরকে ভার্সিটিতে নামিয়ে দেয়। এরপর বৃষ্টি ও তার বান্ধবীরা যখন চলে যেতে যাবে তখনই পেছন থেকে রিপন বলে ওঠে, বৃষ্টি, আমি কিন্তু সত্যি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তোমার অপেক্ষায় থাকবো, উত্তরটা জানিয়ে দিও। তবে আমি আজকের দিনটা সময় নিচ্ছি, কালকে ভেবে জানিয়ে দেব। এই বলে মুচকি এসে ভেতর প্রবেশ করে তারা। রিপন, আকাশ সহ সবাই নিজেদের বাড়িতে চলে আসছে। তারপর ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে ফেলে। আকাশ বলে ওঠে, ভাই, শহরের এরকম পরিস্থিতি হওয়ার কারণে এর পেছনে শুধুমাত্র আবির দায়ী, কিন্তু আবিরকে সাপোর্ট দিচ্ছে অন্য কোনো এক ব্যক্তি, এক শক্তি, যার জন্য আবির খুব বেড়ে গেছে। এক এক করে তার সমস্ত ফ্যাক্টরি এবং অবৈধ কারখানাগুলোতে আগুন জ্বালিয়ে দেয়, প্রয়োজনে তার ছেলেপেলেগুলোকে মাটির সাথে মিশিয়ে দেয়। ঠিক আছে ভাই, হয়ে যাবে কাজ। চারদিকে প্রায় কয়েকশো ছেলেপেলে আমি লাগিয়ে দিয়েছি, যেখানে পাবে সেখানেই তাকে তুলার সাথে মিশিয়ে দেবে। এরপর আকাশ সেখান থেকে বের হয়ে যায়। এদিকে এক এক করে ল্যাপটপে বসে রিপন যে কি কাজ করতে থাকে। সরকারি বেসরকারি বিভিন্ন ল্যাপটপ আউটসাইডে কি যেন কিছু ভিডিও ডকুমেন্ট পাঠাতে থাকে। অন্যদিকে শুধু একটা কথাই ভেবে যাচ্ছে বারবার। বৃষ্টি শ্রাবন্তী বলে ওঠে, কিরে বৃষ্টি, তোকে তো বলেছিলাম যে ছেলেটা আসলে খারাপ না, ছেলেটা ভালো। তো তুই এখন কি ভেবে দেখলি? হ্যাঁ বলবি নাকি না বলবি? দেখ, ছেলেটা খারাপ হলেও কিন্তু একজন সরকারি অফিসার। সে মাস্তানদের সাথে মাস্তান, কিন্তু আইনের সাথে আইনি কর্মকর্তা। এখন কি করবি ভেবে দেখেছিস? শ্রাবন্তীর কথা শুনে বৃষ্টি ভাবতে থাকে, কি করবে বুঝতে পারে না। বেশ ভাবাচ্ছে তাকে বিষয়টা। অবশেষে ভাবনাটাকে একপাশে রেখে বৃষ্টি বলে ওঠে, ভাবছি কালকে হ্যাঁ বলে দিব। খারাপ না, দেখতে শুনতে ভালোই। তাছাড়া একজন সৎ মানুষকে আমি হ্যাঁ বলবো, এতে ভাবার কি আছে? এমন সময় সেখানে উপস্থিত হয় বৃষ্টির মা। এসে বলে ওঠে, ঠিক আছে মা, তুই হ্যাঁ বলে দিস, কারণ ছেলেটা তো আর খারাপ না, ছেলেটা ভালো, আর তোদের দুজনকে খুব সুন্দর মানাবে। ছেলেটা দেখতে শুনতে তো ভালোই। আমার মনে হয় না যে তোর বাবা তোকে মানা করবে, কেননা তোর বাবার থেকেও কিন্তু ছেলেটা অনেক বড় অফিসার আর অনেক পাওয়ার ক্ষমতা আছে। ঠিক আছে মা, তাহলে আমি কালকে হ্যাঁ বলে দিব। আর সে যদি বিয়ে করতে চায় তাহলে বিয়ে করে নেব, তারপরে বিয়ের পর না হয় পড়াশোনা করব। ঠিক আছে। তারপর শ্রাবন্তী চলে যায় নিজের বাড়িতে। তারাও খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায়। দেখতে দেখতে রাত কেটে এইভাবেই সকাল হয়। পরের দিন সকালে ভার্সিটির গেটের সামনে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় শ্রাবন্তী আর বৃষ্টি তারা সকল বান্ধবী মিলে ভার্সিটিতে প্রবেশ করছিল। বৃষ্টি যেদিক দিয়ে যাচ্ছিল সবাই তাকে ভাবি ভাবি বলে সম্বোধন করছিল। বৃষ্টিও কেমন যেন এটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। শুনতে বৃষ্টি চলে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে রিপন বলে ওঠে, এই যে বৃষ্টি, আমি যে বলেছিলাম তা কি মনে আছে? আমার কথা কোনো কিছু ভেবেছ কি? বৃষ্টি মুচকি এসে পেছন ঘুরে তাকায়। তারপর রিপনের কথা শুনে পায়ে হেঁটে তার সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, রাজি, তবে শর্ত আছে। আমি প্রেম ভালোবাসায় বিশ্বাসী নই। সরাসরি আমাকে বিয়ে করতে হবে। বিয়ের পর না হয় ভালোবাসা শুরু হবে, কিন্তু আগে
বিয়ে যদি রাজি থাকো তো আমার বাবা মায়ের সাথে কথা বলতে পারো। আরে আকাশ, তোর ভাবি কি বলে রে, প্রেম নয় ডাইরেক্ট বিয়ে। তবে এক্ষুনি এত আনন্দের কোনো কিছু হয়নি, তোমাকে পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে তোমাকে বিয়ে করব কিনা এটা ভেবে দেখব। ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য আমি সব পরীক্ষা দিতে রাজি, এমনকি আমি আমার জীবনটাও বাজি রাখতে রাজি আছি। ওকে ঠিক আছে, তুমি যদি সবার সামনে প্রকাশ্যে আমাকে ভালোভাবে আমার মনের মতো করে প্রপোজ করতে পারো তবে আমি তোমাকে আমার বিয়ের জন্য অ্যাকসেপ্ট করতে পারি। সবাই ভেবেছিল কি আর বৃষ্টি বলছে কি, সবাই অবাক হয়ে যায়। রিপন রাজি। রিপন গুটি গুটি পায়ে এসে হিরোদের স্টাইলের সামনে এক পা দিয়ে হাঁটু গেড়ে রাস্তার মাঝখানে রেখে আর এক হাঁটু ওপরে রেখে মাথা নিচু করে কয়েকটা তাজা লাল রক্তমাখা গোলাপ সামনে এগিয়ে বলে ওঠে, বৃষ্টি, তোমায় যেদিন দেখি সেদিনই তোমায় ভালো লেগে যায়। কিভাবে ভালোবেসে ফেলি আমি নিজেই জানি না। তুমি দেখতে অসম্ভব সুন্দর, ডানাকাটা পরি, যেন রূপকথার এক হুড় পরি। অসম্ভব সুন্দর গায়ের রং, উজ্জ্বল ফর্সা, দুধে আলতা, মায়াবী চোখ, চোখের পাতাগুলো টানা টানা, ভুরুগুলো চিকন পাতলা, ঠোঁটটা গোলাপি রঙের, গোলাপের পাপড়ির মতো মায়াবী এক ঠোঁট জোড়া, গালগুলো অসম্ভব সুন্দর এবং ফর্সা। লজ্জা পেলে যেন তোমাকে লাজুক লতা লাগে, যেমন পাকা টমেটো দেখলে লোভ সামলানো যায় না, ঠিক তোমাকে যতবার দেখি ততবার মনের মধ্যে শুধু তোমারই নামটা ভেসে ওঠে আমারই হৃদয়। আমি তোমায় ভালোবাসি, ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ বৃষ্টি। বৃষ্টি আর এক মুহূর্তে দেরি না করে মুচকি এসে গোলাপগুলো নিয়ে প্রকাশ্যে সবার সামনে রিপনের গালে কিস করে আর বলে ওঠে, আই লাভ ইউ টু। আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। বাকিটা জীবন তোমার হাত ধরে তোমার চলার পথের সঙ্গী হয়ে থাকতে চাই আমি। খুশিতে আত্মহারা হয়ে যায় দুজনকে প্রকাশ্যে এতগুলো মানুষের সামনে জড়িয়ে ধরে। এইভাবে বেশ কিছু সময় কেটে যায়। ক্যান্টিনে গিয়ে তারা সবাই মিলে এক আনন্দে অনেক খাওয়া দাওয়া করে। এক পর্যায়ে সবগুলো ঠিকঠাক করে দলবল নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে রিপন। তার ঠিক কিছুক্ষণ পর ভার্সিটির পরপর বেশ কয়েকটা মোটর সাইকেল প্রবেশ করে। গাড়িগুলো থেকে বের হয়ে আসে আবির সহ তার দলবল। আবির সরাসরি এসে ক্যান্টিনে আম গাছের নিচে গিয়ে দাঁড়ায় বৃষ্টির সামনে। সেখানে গিয়ে বলে ওঠে, কিরে বৃষ্টি, তুই কিনা আমার সাথে গাদ্দাফি করছিস? তোকে আমি ভালোবাসি আর তুই কিনা ওই মাস্তান গ্যাংস্টার রিপনের ভালোবাসা অ্যাকসেপ্ট করছিস? তাতে তোর কি? আমি যাকে ইচ্ছা তাকে ভালোবাসবো, তাতে তোর কি করার আছে শুনি? তুই ভুলে যাচ্ছিস আমি কে। চাইলে কিন্তু ওই রিপনকে মাটির সাথে আমি তার অস্তিত্ব মিশিয়ে দিতে পারি। সাহস থাকলে তুই তার সামনে গিয়ে দাঁড়াতে পারছিস না কেন? তার ভয়ে লুকিয়ে বেড়াচ্ছিস কেন? আর তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আর তোর হয়তো জানা নেই আমি কমিশনারের মেয়ে, তোকে চাইলে জেলের ভাত খাওয়াতে পারি। আর কমিশনারের মেয়ে তুই ভুলে যাচ্ছিস যে তোর বাবাকে আমি এক হাতে কিনি আর অন্য হাতে বেচে দেই। আমি জানি তুই কোনো দিন আমার হবি না, তাই তোকে আমি ছাড়া যাতে অন্য কেউ বুক না করতে পারে, তাই আজকে তার ব্যবস্থা করব আমি নিজ হাতে। কথাটা বলার সাথে সাথেই আবির জোর করে বৃষ্টিকে গাড়িতে তুলে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। বৃষ্টি ছোটাছুটি করতে থাকে কিন্তু পারছে না। কিছুক্ষণের মধ্যে একটা বাড়িতে চলে আসে। তারপর একটা রুমের ভেতর নিয়ে গিয়ে খাটের উপর ফেলে দেয় বৃষ্টিকে। ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এক এক করে সমস্ত পোশাক খুলে ফেলতে শুরু করে। আবির তার শরীর থেকে আবির বলে ওঠে, তোর অহংকার আজকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। কথাটা শেষ করার সাথে সাথে বেশ কয়েকটা মেয়ে ভেতরে প্রবেশ করে। বৃষ্টিকে খাটের সাথে হাত পা বেঁধে ফেলে। এরপর তারা চলে যায়। আবির ঝাঁপিয়ে পড়ে বৃষ্টির ওপর। শরীরে থাকা সমস্ত পোশাক ছিঁড়ে ফেলে। নরখাদক জানোয়ার হিংস্র পশুদের মতো বৃষ্টির দেহ থেকে খুবলে খুবলে খেতে থাকে। বৃষ্টির চিৎকার করছে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। বৃষ্টির অত্যাচার সহ্য করতে পারছে না, সে চিৎকার করছে। তার চিৎকার তার কানে পৌঁছায় না। ওদিকে শ্রাবন্তী রিপনকে কল করে সমস্ত ঘটনা জানায়। রিপন সাথে সাথে তার ছেলেপুলেগুলো শহরে লাগিয়ে দিয়েছে। রিপন পাগল হয়ে গেছে, চারিদিকে খোঁজাখুঁজি করছে, এমনকি কমিশনার ও পুলিশও। নিথর দেহটা বিছানার উপর পড়ে আছে বৃষ্টির। আবির মুচকি এসে তার উপর থেকে উঠে যায়। তারপর হয়তো বাঁধন খুলে দেওয়ার সাথে সাথেই বৃষ্টি হাজারো ব্যথা যন্ত্রণা নিয়ে যখনই পালাতে চাপে তখনই পেছন থেকে গুলি করে আবির। সাথে সাথেই গুলিটা মাথার পেছন দিয়ে মাঝ বরাবর দিয়ে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে বৃষ্টি। ভার্সিটির গেটের সামনে থাকা সেই ছেলেটা দরজা খুলে ভেতরে বলে ওঠে, ভাই আপনার কপাল খারাপ, চারদিকে পুলিশ এবং রিপনের ছেলেপেলেগুলো আপনাকে খুঁজে বেড়াচ্ছে। পাগলের মতো বাঁচতে চাইলে এখনই দেশ ছেড়ে পালিয়ে চলুন। কথাটা শোনার সাথে সাথেই আবির আর ছেলেটা সেখান থেকে পালিয়ে যায়। এয়ারপোর্টের উদ্দেশ্যে চারদিকে ছেলেপুলে লাগিয়ে দিয়েছে। রাত হয়ে যায়, খোঁজাখুঁজি করছে, কোথাও পায় না। যখন এয়ারপোর্ট থেকে ছদ্মবেশে আবির আর তার ছেলেপুলে পালাতে যাবে তখনই আকাশের লোকজন তাদেরকে ধরে ফেলে। সাথে সাথে তাদেরকে আবির আর ছেলেটাকে নিয়ে আসে একটা বাংলো বাড়িতে। তারপর তাদেরকে অত্যাচার করতে থাকে। আবির আর ছেলেটা ভয়ে তারা সমস্ত কথা বলে দেয়।
এরপর বৃষ্টির দেহটাকে দাফন কাফন করে পাগলের মতো হয়ে যায়, অনেক কান্নাকাটি করে। এইভাবে বেশ কয়েকদিন চলে যায়। তারপর রিপন নিজের হাতে প্রতিশোধ নেওয়ার জন্য আবিরকে নির্মমভাবে সেই দিন অত্যাচার করে মেরেছিল আর প্রতিশোধ নিয়েছিল তার ভালোবাসার আবিরের কাছ থেকে। এই ছিল সমস্ত অতীত বর্তমানে ফিরে আসে। আকাশ ভার্সিটি আবিরের লাশটাকে ফেলতে যায়, উল্টো করে ঝুলিয়ে দেয়। পরের দিন সকালে কেউ বা কারা দেশের সর্বোচ্চ সন্ত্রাসী এমনকি চাঁদাবাজি মাদক ব্যবসায়ী আবির তার দলবলকে কেউ মেরে ভার্সিটির মাঠের সামনে ঝুলিয়ে রেখেছে। মানুষজন দলে দলে আসে তা দেখার জন্য, কে করেছে তা জানার জন্য। পুলিশ তদন্ত করছে, তবে সবাই সন্দেহ করছে প্রকাশ্যী গ্যাংস্টার দা সাইকো সুপার মাফিয়া গ্যাংস্টার রিপন গ্যাংস্টারের কাজ। শহরটা থমকে আছে, পুরো শান্তশিষ্ট হয়ে গেছে রিপন আগের মতো আর মাস্তানি করে না, কেমন যেন হয়ে গেছে নীরব। এইভাবে দেখতে দেখতে একটা মাস কেটে যায়। এখন শহরের পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে। মানুষজন আগের থেকে অনেক শান্ত এবং ভালোভাবে জীবনযাপন করছে। শহরে এখন আর কোনো ঝামেলা নেই, মানুষজন নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারছে। কফির দোকানে বসে মনে কি যেন ভেবে চলেছে রিপন। এমন সময় ইন্সপেক্টর মারিয়া এসে বলে ওঠে, রিপন আর কতদিন এভাবে থাকবে? আমি জানি মানুষ সারা জীবন স্মৃতি নিয়ে বাঁচতে পারে না। আজকে বৃষ্টি মারা যাওয়ার 2 মাস হয়ে গেছে। তুমি পাগল হয়ে গেছো? রিপন কোনো কথা বলে না। মারিয়া আবার বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি রিপন, তোমাকে জানাতে পারিনি, কিন্তু আজকে আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করব। তুমি যদি না করো তাহলে তুমিও আমাকে হারিয়ে ফেলবে বৃষ্টির মতো। রিপন কি বলবে বুঝতে পারে না, ভাবনার মাঝে হারিয়ে গেছে, উদাসীন হয়ে গেছে। মারিয়া হচ্ছে তার সুখ দুঃখের সেই নিঃসঙ্গ জীবনের অন্ধকার রাতের বন্ধু। সবসময় মারিয়া তাকে সাপোর্ট দিয়েছে। বৃষ্টির মতো রিপন তাকে হারাতে চায় না। তাই রিপন বলে ওঠে, ঠিক আছে, কিন্তু আমাকে সময় দিতে হবে, কারণ আমি বর্তমান নিজেকে এখনো গুছিয়ে নিতে পারিনি। আমি সব কিছু ঠিক করে দিব রিপন। চলো আমরা আজকে বিয়ে করে আমাদের জীবনটা সহজ করে বাঁচার জন্য ভালো করে গড়ে তুলি। তারপর পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়। সমস্ত ছেলেপুলে এবং কমিশনার নিজেই তাদের বিয়ে দেয়। বিয়ের পর্ব শেষ করে তারা বাসর ঘরে বসে আছে। 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। তারপর নিজেদের পথ চলা শুরু করার জন্য, নিজেদের জীবনটাকে গুছিয়ে নেওয়ার জন্য সামনে এগিয়ে যেতে থাকে ভালোবাসার অতল সাগরে, যা শুধু শোভা পায় পবিত্র সম্পর্কে শুধু শোভা পায় স্বামী স্ত্রীর মাঝে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য এবং গল্পটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমন্ত্রণ থাকলো নতুন কোনো গল্পটাকে এখানেই শেষ করে দিলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করুন, যাতে নতুন নতুন ভিডিও বানাতে আমাদের উৎসাহ বাড়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।